সকালবেলায় বাসার সবাই প্ল্যান করে আজকে তারা রেস্টুরেন্টে খেতে যাবে। সেজন্য আজকে তাহলে রাতের ডিনার আমরা বাইরে করব। কি বলো তোমরা? তাহলে তো ভালোই হয়, কিন্তু বড় চাচা কি রাজি হবে? ভাইয়াকে আমি রাজি করব। ঠিক আছে আব্বু। রাজীব চৌধুরী আসে শাহজাহান চৌধুরীর কাছে। ওনারা দুজন সম্পর্কে ভাই হয়। রাজীব চৌধুরী একমাত্র মেয়ে ঈশা চৌধুরী। রাজীব এসে শাহজাহান চৌধুরীকে বলে সবটা। হঠাৎ বাইরে যাওয়ার প্ল্যান? আসলে ভাইয়া ঈশা বলছিল বাইরে সবাই মিলে খাওয়ার জন্য, সেজন্য আমি আপনাকে কথাটা বলেছি। ঠিক আছে। সন্ধ্যের পরে ওনারা সবাই বেরিয়ে পড়ে। ওনাদের সাথে শাহজাহান চৌধুরী, সাথে ওনার স্ত্রী মিসেস পারুল আক্তার আছে। এর বাহিরে রাজীব চৌধুরীর সাথে ওনার স্ত্রী আর মেয়ে ঈশাও আছে। কিছুক্ষণ পরে ওনারা এখানকার একটা 5 স্টার হোটেলে আসে। এখানে ওরা একটা কেবিন বুক করে। পরিবারের সবাই সেখানে এসে বসে। এরপর ওনারা খাবার অর্ডার দেয়। ওয়েটার খাবার নিয়ে আসতেই যতক্ষণ সময় লাগতে থাকে ততক্ষণে ওনারা গল্প করতে থাকে। আপনাদের তো শাহজাহান চৌধুরীর ব্যাপারে কোনো কিছু বলাই হয়নি, তবে চিন্তা করবেন না, গল্পের সাথে থাকলে আপনারা ধীরে ধীরে সবটা জানতে পারবেন। একটু পরে ওয়েটার খাবার নিয়ে এসে সবাইকে দিতে থাকে। তখন একটু ভুল হয়ে সামান্য একটু পানি রাজীব চৌধুরী কোটের মধ্যে পড়ে যায়। এতে উনি অনেক রেগে যায়। তোমার সাহস হলো কি করে আমার কোটে এই সব ফেলে দেওয়ার? বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে না থেকে থাকলে তাহলে কি নিজে নিজে পড়েছে? থাক না আব্বু, আমি সামান্য এই সব বিষয় এত রেগে কেন যাও বলো তো? এদের মতো লোককে যত প্রশ্রয় দিব এরা তত বেশি মাথায় ওঠে। রাজীব, হচ্ছেটা কি? সামান্য একটু পানিই তো পড়েছে। ভাইয়া, এদের যদি এরকম অবস্থায় আমরা কিছু না বলি তাহলে এরা আরো অনেক কিছু করে বসবে। আরে থাক সেসব কথা। রাজীব চৌধুরী কে কিছু বলেনি। ওয়েটার খাবার দিয়ে বের হয়। খাবার শেষে ওনারা বিল দিয়ে বের হবে, তখন একটা ছেলের সাথে শাহজাহান চৌধুরীর একটু ধাক্কা লাগে। এতে রাজীব চৌধুরী তো অনেক রেগে ছেলেটাকে মারতে যাবে, তখনই কেউ একজন এসে হাতটা ধরে ফেলে। পুরাতন অভ্যাসটা আপনার গেল না তাহলে? মানে কি? তাছাড়া তোমার সাহস কি করে হলো আমার হাত এইভাবে ধরার? তুমি জানো আমি কে? আপনি কি জানেন আমি কে? কে তুই? বল তোর পরিচয়। গলা নিচু করে কথা বলেন। এটা আপনাদের অফিস বা বাসা নয় যেভাবে কথা বলবেন। তাছাড়া এটা আমার হোটেল। কি? এত বড় হোটেলের মালিক তুই? কেন, এত বড় হোটেল কি আমার থাকতে পারে না? তোর বয়স তো 30 হবে বলে তো মনে হচ্ছে না। সেসব আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু নিজের দিকটা ভাবেন। আব্বু, চলো না এখান থেকে। এখানে এর সাথে কথা বলে কোনো কাজ নেই। ঈশা ওর বাবা মাকে নিয়ে তো বের হয়, কিন্তু শাহজাহান চৌধুরী আর ওনার স্ত্রী এখনো দাঁড়িয়ে আছে। ওনাদের দাঁড়িয়ে থাকার কারণ হয়তো ওনারা নিজেও জানে না, সেজন্য আপনাদের কিছু বলার আছে। তোমার চেহারা কার সাথে কিছুটা মিলে যাচ্ছে, সেজন্য আমি বোঝার চেষ্টা করতেছি। দেখুন, আপনাদের বুঝতে পারা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করতে পারবো না। চলি তাহলে। আকাশ চলে যায়, কিন্তু শাহজাহান ওখানে দাঁড়িয়ে আছে, ওনার সাথে স্ত্রী। কি হলো? চলো এখান থেকে। আমার কেমন জানি ওই ছেলেকে চেনা চেনা মনে হচ্ছে। কিভাবে চেনা চেনা লাগবে? সেটাই তো বুঝতেছি না। মনে হচ্ছে আমাদেরই ছেলে। আমাদের ছেলে কিভাবে হবে? ও কোথায় আছে, কি করতেছে তা তো আমরা জানি না। অনেক খুঁজেও ওকে যে বের করতে পারিনি। আচ্ছা চলো এখন এখান থেকে। ঠিক আছে, চলো তাহলে। ওনারা যাওয়ার পরে আকাশ ওর কেবিনে এসে ভাবতে থাকে কিছু স্মৃতি, যা আজকে ওকে কষ্ট দিয়ে বেড়াচ্ছে। পরের দিন আকাশ যখন হোটেলে আসে তখনই ইরার কল আসে। কোথায় তুমি? আমি তো হোটেলে। বাসে আসতে পারবে? মাত্রই তো বাসা থেকে আসলাম। আব্বু হঠাৎই বলল তোমাকে আসার জন্য। কিন্তু কেন? আমি ঠিক জানি না। কলটা কেটে দিয়ে চলে আসে ইরাদের বাসায়। আসলে ইরা আকাশ একে অপরকে অনেক ভালোবাসে। মাঝে মাঝে আকাশ ইরাদের বাসায় আসে। তাছাড়া ইরার বাবা মাও রাজি আছে এই বিয়েতে। তাছাড়া কেনই বা রাজি হবে না বলুন? কারণ বর্তমানে আকাশের কাছে অনেক ডলার আছে, তার উপর একটা হোটেল আছে যার মূল্য $1,000,000 হবে। তবে এই পর্যন্ত আসতে আকাশকে অনেক কষ্ট করতে হয়েছে। তবে এই কষ্টের সময় ইরা আকাশের সঙ্গী হিসেবে ছিল। কিভাবে কি হলো তা আপনারা গল্পের সাথে থাকলে সবটা জানতে পারবেন। আপাতত গল্পের মান ধরে রাখার জন্য যা যা দরকার তা চলতে থাকুক।
ইরার বাসায় আসার পরে। কতক্ষণ লাগবে আসতে? আরে আমি কি হেলিকপ্টার করে আসবো নাকি? এখন চলো বাবার কাছে। তোমার বাবা কি আমাদের বিয়ে পড়িয়ে দিবে? বিয়ে পড়াবে না, ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব, সেই জন্য তোমাকেও নিয়ে যাব। এটা কেমন কথা? কি হয়েছে আকাশ? কই কিছু হয়নি তো। ইরার মুখে তো সবটা শুনলে। সবটা তো শুনলাম, কিন্তু আমি এসে কি করব? তুমি নিজেও তো এবারে জামাই হবে, তাছাড়া আমার ছেলের জন্য মেয়ে দেখতে যাব, সেখানে তোমার যাওয়াটা তো লাগবে। তাছাড়া তুমি নিজেও তো এবারে সদস্য হবে, সেখানে তোমারও তো একটা পছন্দ থাকতে পারে। আরে আকাশ চল তো, তাছাড়া আমার বিয়ে না হলে তো তোমার আর এটার বিয়েও হবে না তাড়াতাড়ি করে। ঠিক আছে ভাইয়া, চলুন তাহলে। বাহ, নিজের বিয়ের কথা শুনে তো সাথে সাথে রাজি হয়ে গেলে। তুমি এখন চুপ করো তো। বাকিরা কি রেডি হয়েছে? হুম, সবাই রেডি, চলো এখন। কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওনারা অনেকটা সময় পরে একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামে। তবে জায়গাটা আকাশের পরিচিত মনে হলেও বাড়িটা একদম অচেনা ছিল, সেজন্য ভালো করে দেখতে থাকে। তখনই কি দেখতেছো? জায়গাটা কেমন জানি আমার চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগতেই পারে, এখন চলো ভিতরে যাই। ওনাদের সাথে ভেতরে তো আসে, একা বসে থাকে। তখন ওখানে রাজীব চৌধুরী আর ওনার স্ত্রী আসে, সাথে মিসেস পারুল আক্তার। আপনারা তাহলে মেয়েকে এবার নিয়ে আসুন। আচ্ছা, তোমাকে কোথায় যেন দেখেছি আমি। একদিন আগে আপনি আপনার পুরো পরিবারকে নিয়ে আমার হোটেলে খেতে এসেছেন। তুমি তাহলে সেই ছেলে যে আমার হাত ধরেছিলে? হ্যাঁ, ধরেছি। আমি তাহলে আমার মেয়ের সাথে ওই ছেলের দিব কিনা তা আমি আপনাদের পরে জানাবো। দেখুন, ও আমার ছোট মেয়ের হবু জামাই, মানে আমার বড় ছেলের বিয়ের হওয়ার 1 সপ্তাহ পরে ইরার বিয়ে ওর সাথে দেব। কিন্তু আপনাদের মধ্যে কি সমস্যা হয়েছে তা যদি আমাকে একটু জানান। এই ছেলের কথাবার্তা একদম ভালো না, সেজন্য আমি আমার মেয়ের বিয়ে আবিরের সাথে দিব না। মানে আপনার মেয়ে ঈশার সাথে আবিরের বিয়ে নিয়ে কথা বলতে এসেছি। কেন, ওনারা কি তোমাকে কিছু বলেনি? মেয়ে দেখবে তা বলেছে, কিন্তু যদি জানতাম সেটা আপনার মেয়ে তাহলে তো আমি নিজেই কখনো আসতাম না। তাছাড়া আপনাদের মতো লোকের সাথে সম্পর্ক রাখার তো কোনো প্রশ্নই ওঠে না। তুমি কিন্তু ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি জানি বলি আপনার শরীরে হাত তুলিনি এখনো। তোমার সাহস তো কম না। তুমি জানো আমি তোমার কি ক্ষতি করতে পারি? আপনার তো কাজই এটা, অন্যের ক্ষতি করা ছাড়া আর কোনো কাজই তো নেই আপনার। মানে কি বলতে চাও? আপনাকে বলে লাভ নেই, এই যে আপনাকে বলছি। আমাকে বলছো? আপনাকেই বলছি। যত তাড়াতাড়ি পারেন এই লোকটাকে আপনার এই বাড়ি থেকে বের করে দিন, নয়তো দেখবেন আপনার ছেলেকে যেমন এই বাড়ি থেকে বের করে দিয়েছে তেমনি আপনার এই সম্পত্তির জন্য আপনাদের বের করে দিতেও বেশি সময় উনি লাগাবেন না। আকাশের এমন কথায় বাকিরা তো অনেক বেশি অবাক হয়, কেননা এরকম একটা কথা বলবে তা বাকি কেউ কোনোভাবে বুঝতে পারেনি। সেজন্য ওনারা কিছু বলার আগেই এরা চল এখান থেকে। তোমার ভাইয়ের জন্য এনার মেয়ের থেকে অনেক ভালো মেয়ে পাবে। যদি এনার মেয়েকে বিয়ে করেছো তাহলে দেখবে তোমার সংসার আর ভালো থাকবে না। এক প্রকার জোর করে আকাশ ওনাদের নিয়ে বেরিয়ে আসতে যাবে। তখনই তোদের সবাইকে আমি দেখে নেব। দেখবো তো আমি তোদের কিভাবে তোদের এই বাসা থেকে বের করা যায় তা আমি দেখব। এদিকে শাহজাহান চৌধুরী স্ত্রীর কোনো কথা না বলে কান্না করতে থাকে, কেননা ওনার ছেলের কথা মনে পড়ে যায়। সেজন্য না চাইতেও কান্না করে দেয়। ওনার চোখে পানি আসাতে ওনার কাছে এসে চোখের পানি মুছে দেয়। চিন্তা করবেন না, আপনাকে আর চোখের পানি ফেলতে হবে না। আমি অনেক তাড়াতাড়ি আপনার চোখের পানি ঝরতে দিব না। কথাগুলো বলে বাকিদের নিয়ে চলে আসে বাসায়। আজকে আকাশের এইরকম কথায় ওনারা তো বুঝতেই পারছে না কোনো কিছু। বাসায় আসার পরে আকাশ, তুমি এটা কি করলে? কোনটা? অনেক সুন্দর ছিল মেয়েটা, তার উপর অনেক বড় ঘরের মেয়ে। শুধু ঘর বড় হলে হয় না, মানুষটাও বড় হতে হয়। তুমি কি ওনাদের আগে থেকেই চিনো? আমি ওনাদের অনেক ভালো করে চিনি, আর যার সাথে আবিরের বিয়ে করাতে চাচ্ছেন ওই মেয়ে তো আরো বেশি সাংঘাতিক। তুমি কি ওই মেয়েকেও চিনো? চিনি। কিভাবে চিনো? আকাশ কিছু বলার আগে চলুন ওই বাসায় কি হচ্ছে তা জেনে আসি। এদিকে ঈশা তো মুখ গোমড়া করে বসে আছে, কেননা ঈশা আর আবিরের বিয়ে প্রায় হয়ে যাওয়ার অবস্থায় ছিল। ঈশা, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য এর থেকেও ভালো পাত্র এনে দেব। কিন্তু আপু, এই ছেলে আমাদের এত খারাপ খারাপ কথা কেন বললো?
সেটা তো আমিও জানি না, তবে মনে হচ্ছে ওই রাতে হোটেলে আমরা যা করেছি প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা করেছে। আমারও তাই মনে হয়। আমি কি আবিরের সাথে কথা বলে দেখবো? ঠিক আছে, কথা বলে দেখ। এইদিকে আকাশ কিছু বলতে যাবে তখনই আবিরের ফোনে কল আসে। আবির কোনো কিছু না বলে আকাশকে জানায় ঈশা যে কল করেছিল। একটা কাজ করো, ফোন লাউড স্পিকারে দাও। আবির তাই করলো, তারপর কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে আচ্ছা ঈশা, তোমার 15 বছর আগের কথা মনে আছে কি? আবির, তোমার কণ্ঠ হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? এটা আমি না, আকাশ তোমাকে প্রশ্নটা করেছে। ও আচ্ছা, তাছাড়া ভাইয়া 15 বছর আগে কোন কথাটা? যে কথাটা লুকানোর জন্য কাউকে তোমরা বাসা থেকে বের করে দিয়েছো। আমি ঠিক বুঝতে পারলাম না। তাহলে শোনো, স্কুল লাইফে একটা ছেলে তোমাকে কিস করেছিল ওয়াশরুমের ভিতরে, মনে আছে কি? কথাটা শুনে ঈশা যতটা না অবাক হয়, আবির আর ওর পরিবারের সবাই আরো বেশি অবাক হয়। কেননা এরকম প্রশ্ন কেউ করে বসবে তা ওনারা ভাবতেও পারেনি। সেজন্য আকাশ, এসব কি ধরনের প্রশ্ন? ইরা, তুমি চুপ করে বসো, আমাকে কথা বলতে দাও। ঠিক আছে, বলো। আমার কথার উত্তর দিন মিস ঈশা। দেখুন, আমার কোনো কিছু মনেই নেই। কি বলেন? স্কুল লাইফের বয়ফ্রেন্ডের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে কি চলে? দেখুন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর নাই ছিল। তোমার কি মনে হয় তুমি এইসব এড়িয়ে চলে যেতে পারবে? আপনার কি মনে হয় এরকম ফালতু মার্কা প্রশ্ন করবেন আর আমি সেগুলোর উত্তর দিয়ে যাব? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যাই করো না কেন আবিরের সাথে তোমার বিয়ে হবে না। আপনি কে বাধা দেওয়ার? তাছাড়া আপনার এখনো ইরার সাথে বিয়েই হয়নি যে আপনি এখনই এইভাবে অধিকার দেখাবেন। আমিও দেখব আপনি কি করে আবিরকে বিয়ে করেন মিস ঈশা চৌধুরী। কথাগুলো বলে কলটা তো কেটে দেয়। কিছুক্ষণ চুপ করে থাকার পরে একে একে সবাই প্রশ্ন করেই চলেছে আকাশকে। আচ্ছা আকাশ, তুমি তো আমার ছোট বোনের হবু হাজবেন্ডও হও। এরা তোমাকে 2 বছর ধরে চিনি। এর আগে তুমি কি করতে না করতে এইসব আমরা কেন, এরা নিজেও ঠিক মতো জানে না। তাছাড়া আমরা কখনো জানতে চাইনি, শুধু এতটুকু চেয়েছি আমার বোনটা সুস্থ থাকুক আর ভালো থাকুক। কিন্তু আমি একটা কথা না বলে পাচ্ছি না। কি কথা? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ওদের অনেক ভালো করে চেনো। আমার থেকে ভালো ওনাদের আর কে চেনে? ব্যাপারটা একটু ভেঙে বলবে কি? ব্যাপার তো অনেক কিছু আছে। যা কিছু থাকুক না কেন আকাশ, তুমি বলো সবটা। কেন এই বিষয়ে তোমার আপত্তি? আকাশ, আমারও সেম প্রশ্ন। দেখো, তুমি এতক্ষণ যা যা বলেছ সে সবটা শুনে আমি এটুকু শিওর তুমি ওদের অনেক ভালোভাবে চেনো। সেজন্য ওদের কিভাবে চেনো তা একটু বলো আমাদের। ওনাদের সাথে আমার অতীত জড়িয়ে আছে। অতীত বলতে কি রকম অতীত? আছে অতীত, যে অতীত অনেক সুন্দর আর ভয়ঙ্কর ছিল। আমি ঠিক বুঝলাম না। আকাশ, তুমি একটু আমাদের পুরো ব্যাপারটা ভেঙে বলো। এভাবে বললে আমরা ঠিকমতো কোনো কিছু বুঝতে পারবো না। যদি সবটা আপনাদের জানতে হয় তাহলে 15 বছর আগেই ফিরে যেতে হবে। দরকার হলে পিছনে যাব, তাও আমরা পুরো কাহিনী শুনে তারপর এখান থেকে উঠব। তুমি তাহলে বলো। 15 বছর আগে সকালবেলা ঘুম থেকে উঠানোর জন্য আকাশের মা মিসেস পারুল আক্তার আসে আকাশের রুমে। উনি এসে আকাশকে ঘুম থেকে ওঠায়। আকাশ, আকাশ, এই আকাশ, বলো আব্বু। ঘুম থেকে ওঠ তাড়াতাড়ি, তোকে স্কুলে যেতে হবে তো। আম্মু পরে যায় স্কুলে। না বাবা, তোমাকে এখনই উঠতে হবে। ঈশা তো এতক্ষণে উঠে গেছে। ওই ড্যানিরা এত তাড়াতাড়ি উঠে গেল? আসতে বল, ও যদি শুনতে পায় তাহলে তো তোকে এসে মারামারি শুরু করে দিবে। আম্মু তুমি আব্বুকে বলে ওদের এই বাসা থেকে বের করে দিতে পারো না? আসতে বল, তোর চাচা শুনতে পারলে কেরেঙ্কারি করে ফেলবে। আচ্ছা, উঠতেছি। এইদিকে আকাশের মা নিচে চলে আসে। ততক্ষণে আকাশ গোসল করে রেডি হয়ে নিচে নেমে আসে, তারপর নাস্তা করতে বসে। তখন ওদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। বড় আম্মু, তুমি জানো আকাশ ভাইয়া ক্লাসে একটুও পড়া পারেই না। ওই তুই চুপ করবি? দেখেছো আম্মু, তোমার ছেলে আমাকে ধমকাচ্ছে। ভাইয়া, আকাশকে টিউশনিতে ভর্তি করিয়ে দাও, তাহলে দেখবে আগের তুলনায় অনেক ভালোভাবে পড়তে পারবে। আমিও তাই ভাবছি। কিন্তু স্কুল আর টিউশনি করতে থাকলে ছেলেটা বাসায় ফিরবে কখন? খাবার কখন খাবে? সেসব আমার উপরে ছেড়ে দাও। আমি ওর জন্য খাবার পাঠিয়ে দেব ড্রাইভারকে বলে। তাছাড়া ওকে তো প্রতিদিন তুমি ডলার দাও,
ওখান থেকেও খরচ করে নিতে পারবে। আব্বু, তোমার এই পেতনির কথা শুনে আমার সাথে এরকমটা করা কি ঠিক হচ্ছে? আসলে ও হতে পারে আকাশ একটু দুষ্ট, তাই বলে এতটা দুষ্টও না যে তোমরা এগুলো করবে। সেটাই তো। কিন্তু এতটা ভালো করতে এসে ছেলে কখন বাসায় ফিরবে সেটার কোনো ঠিক নেই। এরকম ভালো আমার দরকার নেই। দরকার হলে তুমি ওর জন্য এখানে টিউশনি ব্যবস্থা করো, ওকে বাসায় এসে পড়িয়ে যাবে। সেটাও মন্দ হয় না, তাহলে ঈশাও একসাথে পড়ে নিতে পারবে। ঠিক আছে, আজকের মতো তোমরা দুজনে স্কুলে যাও, আমি এই ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে ভাইয়া, আমি ওদের নিয়ে স্কুলে যাচ্ছি। ওদের নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। অফিস এসে ফাইল নিয়ে কাজ শুরু করে দাও, আমি কিছুক্ষণ পরে আসতেছি। ঠিক আছে ভাইয়া। রাজীব ওনার মেয়ে আর আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে স্কুলে। স্কুলে ওদের নামিয়ে দিয়ে উনি চলে যায়। ওরা দুজনে স্কুলের ভেতর আসে। রুমে এসে ওরা বেঞ্চে বসতে যাবে, তখন আকাশ ঈশার চুলের মুঠি ধরে টান দেয়। তুই আমার চুল ধরে টান দিলি কেন? তুই আমার নামে আব্বুর কাছে নালিশ কেন করলি? করেছি, বেশ করেছি, দরকার পড়লে আবারও করব। তাহলে আমিও তোর চুল এভাবে টেনে ছিঁড়ে ফেলবো। আমি কিন্তু বড় আব্বুকে সবটা বলে দিব। আমি কি ভয় পাই নাকি? কতটা যে সাহসী তা তো আমি দেখলামই। তুই ক্লাসের কথা বাইরে কেন বলিস? বলেছি, বেশ করেছি। তুই মেয়েদের সাথে ইটিস পিটিস করবি আর পড়াশোনা করবি না, তা কি করে হয় বল? তোর বয়স কত? তোর থেকে 2 বছরের ছোট আমি। এবার তুই নিজেই হিসাব করে নে। এই অল্প বয়সে এত পেকে গেছিস তুই? সবাই তো গল্প বয়সেই ফাঁকি। এখন কথা অফ করে চুপচাপ ক্লাসে এসে বস। সেটাই তো করব। তুই কিন্তু আমার পিছনেই লাগবি না, বলে দিলাম। ঠিক আছে, লাগবো না, তবে একটা কথা তুই কিন্তু মাথায় রাখবি। কি কথা? কিছু না। এদের মধ্যে সারাক্ষণ এভাবে ঝগড়া হতে থাকে। ক্লাসে ম্যাম এসে ক্লাস করাতে থাকে, ওরা ক্লাস করতে থাকে। অন্যদিকে রাজীব অফিসে এসে কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে শাহজাহান চৌধুরীও অফিসে আসে। ভাইয়া, আমাদের কিছু শেয়ার কেনা দরকার। একটা কোম্পানি ওনাদের শেয়ারগুলো বিক্রি করবে, সেজন্য আমার মনে হয় কিছু শেয়ার কিনে রাখা ভালো। বলা তো যায় না কখন কোন কাজে লেগে বসে। আমরা তাহলে ঈশার আকাশের নামে কিছু শেয়ার কিনে রাখি। তাছাড়া ওদের নামে শেয়ার থাকলে আইনি কোনো ঝামেলাও থাকবে না। কিছুক্ষণ পরে রাজীব অনেকগুলো শেয়ার কিনে আনে, যা ঈশা আর আকাশের নামে করে রাখে। অন্যদিকে ঈশা আর আকাশ বাসায় চলে আসে। এভাবে কয়েকটা মাস কেটে যায়। ঈশার বাবা আর আকাশের বাবা লক্ষ্য করতেছে ওরা দুজনেই একজন আরেকজনকে ঠিকমতো দেখতে পারে না। সেজন্য কি করবে না করবে তা ওনারা নিজেরাও ঠিকমতো বুঝতে পারছে না। ভাইয়া, এরা দুজনের পিছনে এমনভাবে লেগে থাকে মনে হচ্ছে ওরা দুজনের শত্রু। আমিও তো তাই লক্ষ্য করছি। আচ্ছা ভাইয়া, একটা কাজ করলে হয় না? কি কাজ? ভাইয়া, কানে কানে বলি। কানে কানে বলার কি আছে? আশেপাশে কেউ যেন না শুনতে পায় সেজন্য। ঠিক আছে, বলো তাহলে। রাজীব ওনার বড় ভাইকে কিছু একটা বলে। সবটা শোনার পরে, কিন্তু ওরা কি রাজি হবে? ওটা এখনো ছোট, যখন বড় হবে তখন জানানো হবে। এখন যেভাবে চলছে সেভাবে চলতে থাকুক। ঠিক আছে, তাই হোক। এখানে রাজীব আর ওনার ভাইয়ের মধ্যে কি কথা হয়েছে তা আপনারা পরে জানতে পারবেন। এখন চলুন সামনের দিকে কি হচ্ছে তা আমরা শুনে আসি। কয়েক মাস পরে আকাশের স্কুলে একটা ছেলে ভর্তি হয়, তাও ওদেরই ক্লাসে। ছেলেটা দেখতে মোটামুটি ভালো ছিল, সাথে সুন্দরও। ক্লাসে আসার পরে অনেকেই সে ছেলেটার সাথে কথা বলার জন্য উঠে পড়ে লাগতো। তাছাড়া লাগবে নাই বা কেন, তবে ছেলেটার সাথে ওর বোনও এসেছিল, তাও সেম ক্লাসে। ওরা ভর্তি হওয়ার 1 সপ্তাহ পরে। তানু, কই তুই? কি হয়েছে, ডাকছিস কেন আমাকে? স্কুলে যাবে না আজকে? যাবো তো। তাহলে তাড়াতাড়ি করে উঠে পড়। আর একটু ঘুমাই। তুই যদি না উঠিস আমি কিন্তু বাবাকে বলে দিব। তুই আমার আপন ভাই নাকি শত্রু বলতো? তুই উঠবি কিনা সেটা বল। ঠিক আছে, উঠতেছি। ওরা একটু পরে রেডি হয়ে নেয়, সাথে স্কুলে চলে আসে। কিছুক্ষণ পরে ওখানে আকাশ আর ঈশাও আসে। তবে একটা কথা, এখানে এদের দুজনের সাথে কিন্তু ওদের দুজনের অনেক ভালো বন্ধুত্ব হয়ে ওঠে, যা ওরা 4 জনই বুঝতে পারে একটু পরে। আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? এখানে না, ওদিকে আসো, তারপর বলছি। এখানে বলতে সমস্যা কি? আরে এখানে বলা যাবে না। আকাশ, আমার বোন যখন বলতেছে তখন সিরিয়াস কিছুই বলবে হয়তো। ঠিক আছে, যাচ্ছি আমি।
আমি ততক্ষণে ঈশার সাথে কথা বলি। ঈশা তুই তাহলে থাক এখানে, আমি গেলাম। ঠিক আছে। আকাশ তানুর সাথে একটা জায়গায় এসে দাঁড়ায়। ওখানে বসে পড়ে দুজনেই। আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তুমি কি কাউকে পছন্দ করো? আমি কেন কাউকে পছন্দ করতে যাব? আরে মানে কোনো মেয়েকে ভালোবাসো কি? এই তোমার বয়স কত হবে? এই তো 11 বছর। এই অল্প বয়সে প্রেম ভালোবাসা এইসব তোমার মাথায় ঢুকালো কে? এইগুলো ঢুকাতে হয় না, এমনিই হয়ে যায়। দেখো তানু, আমি শুধু তোমাকে একজন বন্ধু হিসেবে ভাবি, এর বেশি কিছু না। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি আকাশ। এইটুকু একটা পিচ্ছি তুই। তোমার চাচাতো বোন তো ভালোবাসে। ও আবার কাকে ভালোবাসে? কাকে আবার? আমার ভাই রকিকে। কি? ঈশা তো তোমারই বয়সী, ও ভালোবাসার কি বুঝে? আসলে আমার ভাই তো ভালোবাসার সম্পর্কে বোঝে, সেজন্য আমি ওর থেকে শিখেছি। তাছাড়া আমার ভাই ঈশাকে পটিয়ে নিয়েছে, এখন আমি তোমাকে পটিয়ে নিতে পারলেই হয়ে যাবে। আমি কি ঈশার মতো গাতা নাকি যে তোর কথায় এরকমটা করব? বুঝলাম না, আমি কি দেখতে খারাপ যে আমার সাথে প্রেম করা যাবে না? যে মেয়ে এরকম একটা বয়সে প্রেম নিয়ে এতটা সিরিয়াস হতে পারে, সেই মেয়ের সামনের দিকে কি কি করতে পারে তা ভাবতেও অবাক হচ্ছে। দেখো তানু, তুই যা ভাবছিস তা কিন্তু কোনোটাই হবে না। ঠিক আছে, আমিও দেখে নিব। তুই দেখতেই থাকিস। এইদিকে ওরা কথা বলে চলে আসে রকির কাছে। এসে দেখে ঈশা তো অনেক ভালোভাবেই কথা বলতে থাকে রকির সাথে। ওখানে এসে আকাশ ঈশাকে নিয়ে চলে আসে বাসায়। এসে ওর সাথে কথা বলতে থাকে। ঈশা, এগুলো কি শুনতেছি আমি? কি শুনলি তুই? তুই নাকি রকিকে ভালোবাসিস? হ্যাঁ, বাসিই তো। তোর বয়স কত যে তুই রকিকে ভালোবাসিস? তাছাড়া তুই ভালোবাসার কি বুঝিস? দেখ ভাইয়া, আমি যা বুঝেছি এতে আমার হয়েই যাবে, সেই জন্য তোকে এই ব্যাপারে কোনো জ্ঞান দিতে হবে না। ঠিক আছে, তোর যা মনে হয় কর। এদিকে ঈশা আর আকাশের তো ঝগড়া, কিন্তু তানু আর রকি কি করে তা আমরা একটু দেখে আসি। ভাইয়া, আকাশ তোমাকে ভালোবাসবে না বলতেছে। তুই কোনো চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা কিন্তু অবশ্যই করতেছি। কি ব্যবস্থা? তার জন্য আমাদের নেটে দেখতে হবে। ও যদি রাজি নাও হয় তাও কিভাবে ওকে রাজি করানো যায় সেটাই আমরা এখন দেখতে থাকবো। তাহলে একসাথে দেখি, এতে আমারও কিছু জানা হবে। ঠিক আছে, চল তাহলে। ওরা দুই ভাই বোন নেটে দেখতে থাকে। তখন ওদের মাথায় একটা বুদ্ধি আসে। এটা তাহলে কথা যায়। কিন্তু তার জন্য তো ঈশাকে রাজি করাতে হবে। এসেকে যদি আমি বলি ওর রাজি হয়ে যাবে। তাহলে তো ভালোই। ওকে, তাহলে কাল স্কুলে আসার সময় সবটা বলে দিব। ঠিক আছে। পরের দিন আকাশ স্কুলে আসেনি। ঈশা চলে আসে, এসে ওদের সাথে কথা বলতে থাকে। ঈশা, তোমার থেকে আমার একটা সাহায্য লাগবে। কি সাহায্য? তানু এরপর সবটা বুঝিয়ে বলতে থাকে। সবটা শোনার পরে কিন্তু আব্বু আর বড় চাচা কিন্তু অনেক মারবে আমাকে। আরে তেমন কিছুই হবে না, তুমি শুধু আমার বোনের হয়ে কথা বললেই হবে। তারপরেও আমার যে ভয় হচ্ছে। তুমি তো আমাকে ভালোবাসো, তুমি কি চাও না আমার বোনটা তার ভালোবাসার মানুষটাকে ফিরে পাক? এখন যদি তুমি আমাকে না পাও তাহলে তোমার যেমন কষ্ট হবে তেমনি আমার বোনেরও কষ্ট হচ্ছে। ঠিক আছে, রাজি আমি। তাহলে তোমার বাবা আর বড় চাচার সাথে কথা বলে আমাকে জানাও। আচ্ছা, জানাবো। দুদিন পরে ঈশা অনেকটা সাহস নিয়ে ওর বাবা আর বড় চাচাকে বলে। ওনারা সবটা শুনে, ওরা তোর কেমন বন্ধু ঈশা যে ওদের তুই বাসায় আনতে চেয়েছিস? ওরা আমার অনেক ভালো বন্ধু, তাছাড়া ওরা আমাদের সাথে একই ক্লাসেই পড়ে। ভাইয়া এখন কি করব? ওদের বন্ধুই তো, যখন বলেছে তখন নিয়ে আসুক। ঠিক আছে বড় আপু। ঈশা তো অনেক খুশি হয়ে যায়। তারপরের দিন স্কুলে এসে ওদের কথাগুলো জানাতে থাকে। ওরা সবটা শুনে, যেদিন স্কুল বন্ধ থাকবে আমরা সেদিন আসব, তবে যা যা আমরা প্ল্যান করেছি সেই সবটা যেন হয়। সমস্যা নেই, আমি সবটাই সামলে নেব। তাই যেন হয় ঠিক মতো। এরপর ওদের বন্ধের দিন তানু আর রকি আসে আকাশের বাসায়। তবে তানু যে আজকে আসবে তা কিন্তু আকাশ মোটেও জানতো না। ও নিজের রুমে বসে আছে। এদিকে ঈশা ওদের দুজনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় হওয়ার পরে, ঈশা, তুমি তাহলে দেখে আসো আকাশ কি করছে। ঠিক আছে, তোমরা তাহলে একটু বসো, আমি দেখে আসতেছি। তানু আর রকি বাকিদের সাথে কথা বলে। ঈশা সেই ফাঁকে উপরে এসে আকাশকে দেখে যায়। দেখে আকাশ পড়তেছে, সেজন্য ওখান থেকে নিচে আসে। বাবা, আমি ওদের রুমে নিয়ে যাই।
ঠিক আছে, যাও তাহলে। ওদের নিয়ে রুমে আসে। এসে ওরা আরো কিছু প্ল্যান করতে থাকে। এরপর ঈশা আসে আকাশের কাছে। কি রে, কি পড়ছিস? দেখছিস না বই পড়তেছি? তা তুই হঠাৎ এত সেজেছিস কেন? বাসায় কিছু গেস্ট এসেছিল। বাসায় গেস্ট এসেছিল, অথচ আমি কোনো কিছু জানি না? আমার রুমে আয়, তাহলেই দেখতে পারবি। ঠিক আছে, চল তাহলে। আকাশ রুমে এসে দেখে তানু বসে আছে। সেজন্য আকাশ বেশি অবাক হয়। সেজন্য ভেতরে না এসে বের হতে যাবে, তখনই ঈশা বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এতে আকাশ বের হতে পারছে না। ততক্ষণে তানু বিছানা থেকে উঠে ভেতরের থেকে দরজা লাগিয়ে দেয়। এইসব কি হচ্ছে তানু? তোমাকে আমার করে নেওয়ার ব্যবস্থা করছি। আমি ঠিক বুঝলাম না। আমি এখন আমার জামার কিছুটা ছিড়ব, তারপর চিৎকার করব। এতে করে তোমার বাবা মা চাচা এনারা এসে পড়বে। তাছাড়া ঈশা তো আছেই আমাকে সাহায্য করার জন্য। মানে ঈশার প্ল্যান আছে এখানে? আছে। তুমি যদি আপোষে রাজি হয়ে যাও তাহলে কোনো কিছুই আর সহ্য করতে হবে না। যদি রাজি না হও তাহলে এই অপমান তোমাকে সহ্য করে যেতে হবে। ঠিক আছে, আমি তোমার সাথে রিলেশন করব। তাহলে এই কাগজে একটা সাইন করো। কিসের কাগজ এটা? তোমার আর আমার বিয়ের কাবিননামা। এক কথায় আমাদের যখন 18 বছর হবে তখনই আমরা স্বামী স্ত্রী হব। এতটুকু একটা মেয়ে, তুমি এইসবের কি বোঝো? আমি অনেক কিছুই বুঝি, যা তোমাকে বুঝতে হবে না। যদি রাজি থাকো তাহলে হ্যাঁ বলো, নয়তো আমি চিৎকার করলাম। তোমার এই প্রস্তাবে আমি কখনো রাজি হব না। তাহলে তো তোমাকে অনেকটা কষ্ট সহ্য করতে হবে। এই বলে তানু ওর জামা ছেড়ে নেয়। তারপর চিৎকার করতে থাকে। চিৎকার শব্দ শুনে বাকিরা তো চলে আসে। তখন তানু দরজা খুলে দেয়, সাথে কান্না করতে থাকে। তানুর এইরকম অবস্থা দেখে বাকিদের তো বুঝতে বাকি রইল না এখানে কি হচ্ছিল এতক্ষণ ধরে। সেজন্য আকাশের বাবা এসে আকাশকে কয়েকটা থাপ্পড় দেয়। তোকে আমি এই শিক্ষা দিয়েছি? বিশ্বাস করো আব্বু, আমি ওর সাথে কিছুই করিনি। এত কিছু দেখার পরেও কিভাবে বিশ্বাস করব? ভাইয়া, আমার মনে হয় ঈশার বাবা মার সাথে কথা বলে সবটা ঠিক করে নেওয়ার দরকার। আচ্ছা ঈশা, তুমি কি চাও? আঙ্কেল, আকাশ যেহেতু আমার বোনের সর্বনাশ করতে চেয়েছিল, সেই জন্য আমি চাই আপনি ওদের বিয়ের ব্যবস্থা করুন। কিন্তু তোমাদের তো ঠিক মতো বয়সও হয়নি। তাহলে পারিবারিকভাবেই ওদের বিয়ের কাগজপত্র ঠিক করে রাখি। যখন ওদের বয়স হবে তখন না হয় সবটা ঠিক করে নিব। বাহ, সব কিছু দেখি আগে থেকে ঠিক করে রাখা। ভাইয়া চুপ কর তো। একে তোর ওর সর্বনাশ করতে চেয়েছিস, তার উপর এখন আবার এগুলো বলছিস? দেখো, তোমরা যাই করো না কেন, আমি ওই মেয়েকে বিয়ে করার তো দূরের কথা, ওর মুখটাও দেখতে চাই না। ভাইয়া, এখন তাহলে কি করবেন? আকাশ, তুমি যদি ওকে বিয়ে না করতে চাও, তোমাকে আমার এই সম্পত্তি থেকে বের তো করে দেবো, ওর সাথে এই বাড়ি থেকেও। তোমাদের যা খুশি তাই করো, আমার এতে কোনো কিছু যায় আসে না। কথাটা বলে বের হতে যাবে, তখন রকি ঈশাকে ইশারা কিছু করতে বলে। ঈশা তাই করে। আকাশকে থামানোর চেষ্টা তো করে, কিন্তু ততক্ষণে আকাশ পেছনে ফিরে তাকাতেই সেটা উল্টো ঈশার শরীরে আঘাত করে, যা রাজীব দেখতে পায়। তবে এতে যে আকাশের কোনো দোষ নেই সেটা বুঝতে পারেনি। ঈশার এমন অবস্থা দেখে ওনারা ঈশাকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর পেটের এখানে ড্রেসিং করিয়ে দেয়। এদিকে রাজীব ওনার বড় ভাইকে বলে, ভাইয়া, আকাশ এরকম কেন করলো? আমার মেয়েটাকে কেন মারতে চাইলো? আমি ওকে পুলিশে দেব। কি বলছেন ভাইয়া? এটা করা কি ঠিক হবে? ও বাইরে থাকলে আরো বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। যা আপনি ভালো বুঝেন। ওই সময় আকাশের বাবা পুলিশে কল দিয়ে এনে আকাশকে ওনাদের হাতে তুলে দেয়। এদিকে আকাশের মা তো কান্না করেই চলেছে। তাও শাহজাহান চৌধুরী ওনার স্ত্রীকে আকাশের সাথে দেখা করতে দেয়নি। এদিকে কেস আদালতে যায় আর আকাশ ছোট হওয়ায় ওকে 3 বছরের জেল দেয়। তবে আশ্চর্য কথা হলো আকাশের সাথে ওর পরিবারের কেউ একটিবারের জন্য যোগাযোগ করেনি। অন্যদিকে ভাইয়া কি চাইলাম আর কি হলো? আমি চেয়েছিলাম ঈশাকে দিয়ে আকাশকে আটকাবো, কিন্তু কি চাইলাম আর কি হলো? আমি তো নিজেও বুঝতে পারিনি, শুধু শুধু আমি আকাশকে হারালাম। চিন্তা করিস না, একটা সময় দেখবে আকাশের থেকেও অনেক ভালো ছেলে তুই পাবি। আচ্ছা, তুই ঈশার সাথে দেখা করেছিস? কল তো করেছিলাম, বলেছে 2 দিন পরে স্কুলে আসবে। ও আচ্ছা, ভালো তো তাহলে। 2 দিন পরে ঈশা তো স্কুলে আসে। এরপর ওদের মধ্যে আগের মতো কথাবার্তা চলতে থাকে। অন্যদিকে আকাশ তো জেলে। এভাবে 1 বছর কেটে যায়। এখনো আকাশের পরিবার ওর খোঁজ খবর ঠিকমতো রাখেনি। কিছুদিন পরে ঈশার রকির মধ্যে ঝামেলা শুরু হয়। এতে ওরা দুজন আলাদা হয়ে যায়। তখন আকাশের জেল খাটে প্রায় 1.5 বছর। রকির সাথে ঈশা ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে ঈশা তো অনেক ভেঙে পড়ে। তখন কি হয়েছে ঈশা? তুই এত চিন্তিত কেন?
এমনিতেই তেমন কিছু হয় নাই। আচ্ছা আব্বু, আকাশকে কি চাইলেই ছাড়িয়ে আনা কি সম্ভব? হঠাৎ এতগুলো বছর পরে তোর মনে এরকম প্রশ্ন জাগলো কেন? তুমি আগে বলো, তারপর আমি ব্যাপারটা বলতেছি। চাইলেই তো ছাড়ানো সম্ভব না, কিন্তু কি হয়েছে বল। ঈশা ওর বাবাকে সবটা বলে। সবটা শুনে রাজীব চৌধুরী ঈশাকে কয়েকটা থাপ্পড় মারে। তুই এরকম একটা কাজ করেছিস? এটা যদি ওরা জানতে পারে তাহলে তো আমার অবস্থা শেষ। আমি ভাইয়ার সাথে কথা বলে তোর আর আকাশের বিয়ে ঠিক করে রেখেছিলাম, অথচ তুই সেখানে সবটা নষ্ট করে দিয়েছিস। তুমি যদি আমাকে আগে বলতে তাহলে তো আমি এরকমটা আর কখনো করতাম না। এখন এই সব কিছু তোর বড় চাচাকে কোনোভাবে বলার দরকার নেই। কেন আব্বু? উনি যদি সবটা এখন জানে তাহলে তোকে তো বাসা থেকে বের করবে, সাথে আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে আমাকেও বের করে দেবে। সেজন্য চুপ করে থাকাই অনেক ভালো হবে। ঠিক আছে আব্বু। তোর এই একটা সমস্যার জন্য আমাকেও সমস্যায় পড়তে হচ্ছে। সে যাক গিয়ে, এইসব কথা কাউকে বলার দরকার নেই। ঠিক আছে আব্বু, বলবো না কাউকে। এভাবে দিন যেতে যেতে মাস পার হয়ে যায়, তাও আকাশের কথা এই পরিবার কেউ উচ্চারণ করে না। এবং কি রাজীব চৌধুরী উল্টা আকাশের পরিবারের সব সম্পত্তি নিজের করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক তখনই আব্বু, তুমি কেন এমন করছো? ওনারা তো এমনিতেই কয়েকটা বছর পর মারাই যাবে। তখন তো এই সম্পত্তি তুমিই পেয়ে যাবে। ততদিন আমরা একটু থাকি ভাবি। কিন্তু আকাশ যদি আবার ফিরে আসে? আকাশ যদিও ফিরে আসে আবার, তাও বড় চাচা ওকে মেনে নিবেই না। তাছাড়া আমাদের আরো কিছু কাজ করতে হবে। কি কাজ? বড় চাচার কাছে আকাশের নামে খারাপ খারাপ কথা বানিয়ে বলতে হবে। এক কথায় আকাশ তো জেলে থেকে বের হওয়ার পর আর 2 মাস বাকি আছে। এই 2 মাসে বড় চাচাকে আকাশের নামে আরো কিছু কথা বলতে হবে, যেন উনি আকাশকে খারাপই জানে। ঠিক আছে, তাই হবে। কিন্তু আকাশ জেল খাটার পরে এ বাড়িতে ফিরবে নাকি অন্য কোথাও যাবে তা তো আমাদের আগে শিওর হতে হবে। কিন্তু শিওর হব কি করে? সেটাই তো বুঝতেছি না। আচ্ছা, দেখি কি করা যায়। এভাবে দিন যেতে থাকে। জেলের মধ্যে আকাশের দিন ভালোই যাচ্ছে, কেননা আকাশের বয়স কম ছিল বলে ওদের দিয়ে তেমন কোনো কাজ করানো হতো না, নাই কোনো কিছুর জন্য প্রেশার দেওয়া হতো। দেখতে দেখতে 3টা বছর কেটে যায়। আকাশেরও জেল থেকে বের হওয়ার সময় চলে আসে। তখন রাজীব চৌধুরী আসে ওর বড় ভাইয়ের কাছে। ভাইয়া, আসবো কি? হ্যাঁ, কিছু বলবি কি? ভাইয়া, বলছিলাম কি, আকাশ তো কালকে ছাড়া পাবে। তো কি হয়েছে? ওকে কি এই বাসায় নিয়ে আসবে? ওর মতো ছেলেকে এই বাসায় কেন নিয়ে আসবো? তাও ভাইয়া, ওকে একবার তো চান্স দেওয়া দরকার। ঠিক আছে, দিলাম ওকে চান্স। তাহলে কাল ওকে নিয়ে আসিস। ঠিক আছে ভাইয়া। এই হয়তো আপনারা ভাবছেন কি থেকে কি হয়ে গেল। একটা দিকে আকাশকে ইরার বাবা ফিরিয়ে আনতে চাইছে, এখানে কোনো একটা গুটি তো করেই রেখেছে। তা না হলে এরকমটা করতে হতো না। সেজন্য পরের দিন আকাশকে নিয়ে আসা হয় বাসায়। তবে এবার আকাশের সাথে তেমন কোনো কথা বলতো না ওর বাবা, সেজন্য সব সময় মায়ের সাথেই থাকতো। এভাবে 7 দিন যাওয়ার পরে আকাশ, আকাশ, হ্যাঁ মা বলো। তোর জন্য মাংস রান্না করেছি। ঠিক আছে মা, আসতেছি। এদিকে আকাশ নিচে নেমে আসে খাওয়ার জন্য। এদিকে বাবা, তুমি ওকে বাসায় আনার প্ল্যান কি? আছে একটা প্ল্যান, তবে এবার তোকে যে অভিনয় করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, কি অভিনয় করতে হবে তুমি শুধু বলো আমাকে, বাকিটা আমিই ভেবে নিব। তাহলে শুন। এরপর রাজীব ঈশাকে কিছু কথা বলে। কথাগুলো শুনেই ঈশা তো অনেক খুশি হয়ে যায়। এদিকে আকাশের খাওয়া শেষ। তখন আকাশের মা ওকে নিয়ে বের হয়ে একটা ব্যাংকে আসে। আম্মু, তুমি ব্যাংকে কেন নিয়ে এলে? তোর নামে আমি একটা অ্যাকাউন্ট করেছিলাম। এখানে আমি 100 মিলিয়ন রেখেছি, যা শুধু তুই জানিস। বলা তো যায় না আবার কখন তোর জন্য কি চলে আসে। সেজন্য আজকে তোর নামে সবটা বুঝিয়ে দিব। তুমি এমন কেন করতেছো? আমার কেমন জানি মনে হচ্ছে তোর উপরে আবার কোনো বিপদ আসতে চলেছে, সেজন্য তোকে এই কথাগুলো বললাম। তাহলে এখানে যা আছে তা দিয়ে তুই মোটামুটি অনেক কিছু করে নিতে পারবি। ঠিক আছে আম্মু। এরপর সবটা আকাশকে বুঝিয়ে দেয়। তাছাড়া আকাশ ওর মাকে আগেই সবটা বলেছিল যে কিভাবে ওকে ফাঁসানো হয়েছিল। ব্যাংকের কাজ শেষ করে ওরা চলে আসে বাসায়। তখন তেমন কেউই ছিল না, সেজন্য আকাশ ওর রুমে আসে। তখন ওই রুমে ঈশাও আসে। ঈশাকে দেখে তুই এই রুমে কেন?
আমি কি এখানে আসতে পারি না? না, পারিস না। দেখ, আগে যা হয়েছে তা ভুলে যা। এখন এই নিয়ে কথা বাড়িয়ে কাজ নেই। আমার রুমে আয় তো। আগের মতো আমার নামে কিছু উঠাবি নাকি? সবটাই দেখিয়ে বুঝে গেলি, তাহলে তো এখন এই রুমেই ঘুরতে হয়। সেজন্য আগের প্ল্যান অ্যাপ্লাই করতে থাকে। সবটা করা হয়ে গেলে কিছুক্ষণ পরে আবারও সব কিছু আগের মতো হয়ে যায়। সেজন্য নতুন করে আর বলবো না, কেননা প্রথম অবস্থায় যা যা হয়েছে এখনও তাই তাই হয়েছে। যতটুকু ব্যতিক্রম হয়েছে শুধু সেটাই জানানো হবে আপনাদের। সবটা হয়ে যাওয়ার পরে ছি আকাশ, ছি, আমি ভাবতেও পারিনি তুমি আমার মেয়েকেও বাদ দিলে না। আমার ভুল হয়েছে তোর কথা শুনে। ওকে আজকে এই বাসা থেকে বের করে দাও, আর কখনো যেন এই বাড়িতে ও না আসে। বিশ্বাস করো, আমার ছেলের কোনো দোষ নেই। দোষ আছে কি নেই তা তো দেখলামই নিজের চোখে। সেজন্য ওকে এখনই বের হয়ে যেতে বলো। কথাগুলো বলে আকাশের বাবা ওনার স্ত্রীকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে রাজীব তো অনেক খুশি। ঈশা, তুই কাজটা কিন্তু ঠিক করলি না। এর ফল তোকে ভোগ করতে হবে একদিন না একদিন। কথাগুলো বলে আকাশ বেরিয়ে আসে। তারপর অন্য একটা শহরে এসে পড়াশোনা শুরু করে। পড়াশোনা করার 5 বছর পরে যখন ওর বয়স 20 হয়, ওর মা ওর জন্য ডলার রেখে গিয়েছিল। সেই ডলার দিয়ে একটা হোটেল বানাতে থাকে। এতদিন সেখান থেকে কিছু ডলার খরচ করে পড়াশোনার কাজে, সাথে থাকা খাওয়ার জন্য। এরপর হোটেল বানাতে থাকে আর হোটেলের নাম দেয় 5 স্টার হোটেল। হোটেল বানানোর 1 মাস পরেই আকাশের সাথে ইরার পরিচয় হয়। ইরার সাথে পরিচয় হওয়ার পরের বাকি কাহিনী তো আপনারা জানেন, সেজন্য নতুন করে বলছি না। আর এখানেই শেষ হলো 15 বছরের কাহিনী। 15 বছর পর বর্তমান। ওনারা আকাশের কাছে পুরো কাহিনী শুনে সবাই অবাক হয় এক এক করে। কারো মুখে কোনো কথা নেই। তার মানে তুমি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিকের ছেলে? ঠিক ধরেছ। তার মানে তোমার সাথে ওনারা যা যা করেছে সব কিছু একটা সাজানো ছিল। কিন্তু তোমার চাচা কেন এরকমটা করলো তোমার সাথে? আমার বাবার সম্পত্তির জন্য ওনারা এরকমটা করেছে। কারণ আমি না থাকলে, আমার বাবা মার যদি কিছু হয়ে যায়, তাহলে সব কিছু তো ওনারাই পাবে। তুমি আবার তোমার পরিবারে ফিরে যাও। তোমার কি মনে হয় এত বছর ধরে যারা আমাকে মেনে নেয়নি তারা এখন আমাকে মেনে নেবে? তোমার মা তো তোমাকে অনেক ভালোবাসে। আমি মায়ের কাছে আসলে বাবা মাকে বের করে দিবে, সেজন্য কিছু করতেও পারছি না। এখন সবটা বুঝতে পারলাম। তুমি যখন বলেছো তখন ওই মেয়ের সাথে তো আবিরের বিয়ে আমি কখনো দেব না। সেটাই ভালো হবে। ওর মতো মেয়ে যদি আমার পরিবারে আসে তাহলে তো আমার পরিবারকে ধ্বংস করে ছেড়ে দিবে। একদম ঠিক ধরেছ। কিন্তু আকাশ, এই পরিবারে কেউ তোমাকে চিনতে পারেনি, এবং কি তোমার মাও না। চিনবে কি করে? আমি যখন বাড়ি ছেড়েছি তখন আমার বয়স হবে 14 বছর, আর এখন আমার প্রায় 28 বছর। এই 14 বছরের চেহারার পরিবর্তন হয়েছে। মুখে দাড়ির কারণে তো চিনতে আরও বেশি অসুবিধা হবে ওনার। এটা অবশ্য ঠিক বলেছ, তোমাকে দাড়িতে অনেক কিউট লাগে। কথাটা বলে ইরা নিজেও বুঝতে পারেনি কার সামনে কি বলে ফেলেছে। তখনই তোর কি একটু লজ্জা সামনে? বড়দের সামনে কি বলছিস সেগুলো? আসলে আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু মা, এখন আমি কি করব? ঈশার সাথে তো তোমরা আগেই কথা বলেছ। তাছাড়া 15 দিনের মতো আমরাও কথা বলেছি, দেখাও করেছি। এখন কি করব আমি? দেখো আবির, লাইফটা তোমার। আমার সাথে যা যা হয়েছে সব কিছুই আমি তোমাকে বলেছি। এখন তুমি যদি বিয়ে করতে চাও সেটা তোমার ইচ্ছা। তোমার মুখে এত কিছু শোনার পরে আমার তো মনেই হয় না এই মেয়েকে বিয়ে করা আবিরে ঠিক হবে। আমারও তাই মনে হয়। আবির, তুই এখন কি করবি একটু ভেবে দেখ। আব্বু, আমি তো বুঝতেছি না কি করব। আমার মনে হয় ঈশাকে তোমার ভুলে যাওয়াই ভালো হবে। এদিকে এরা কথা বলতেছে, তখনই কই থেকে ঈশা ওখানে চলে আসে। ওকে দেখে বাকিরা কিছুটা অবাক হয়। এ কি ঈশা, তুমি এখানে? আমি জানতে এসেছি তুমি আমাকে বিয়ে করবে কিনা। তোমাকে আমি বিয়ে করব না। কিন্তু কেন? ওই বাসায় কি তুমি সবটা শুনতে পারোনি? কেন তোমাকে বিয়ে করব না? একটা বাইরের লোক এসে তোমাদের বললো আর তোমরা সেই কথা বিশ্বাস করে নিলে। ঈশা, মুখ সামলে কথা বলো। আপু, আপনাদের তো এখনো বিয়েই হয়নি, তার মধ্যে উনি এত কিছু নিয়ে কথা বলা শেষ। যদি বিয়ে হতো না জানি কি করতো। দেখো ঈশা, তুমি বয়সে আমার ছোট হবে না বড় হবে তা আমি জানি না, তবে আকাশ যখন বলেছে তখন তোমার সাথে আমার ভাইয়ের বিয়ে তো কখনোই হবে না।
দেখুন আপু, ওনার একটা হোটেল আছে, যে হোটেলে আমার পরিবার এসেছিল খাবার জন্য। আমি শিওর ওই রাতেই ওনার এইখানে আমাদের সাথে ওনার কথা কাটাকাটি হয়। এর জন্যই উনি প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা করতেছে। তা আপনারা কেন বুঝতেছেন না? তোমার কি মনে হয় আকাশ প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা করেছে? অবশ্যই তাই মনে হয় আমার। আচ্ছা ঈশা, রকি নামে কাউকে চিনো? আচমকা রকি নামটা শুনে ঈশা তো চমকে ওঠে, যা আবির থেকে শুরু করে বাকি সবাই ঠিকই খেয়াল করে। ওনারা তখনই সবটা বুঝে যায়। আমি এই নামে কাউকে চিনি না। তাহলে ওর একটা বোনও আছে, নাম তানু। এবার কি মনে পড়ে? আমি বুঝলাম না আপু, আপনি ওদের পরিচয় আমাকে কেন বলছেন? সে অনেক কারণ। আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়া ভালো হবে। আপু, এরকমটা করবেন না আমার সাথে। আমি যে আবিরকে ভালোবেসে ফেলেছি। তোমার ভিতরে আগে যেরকম লোভ হিংসা ছিল, এখনও ঠিক তেমনই আছে। আপনি আমাকে চিনেন কি করে? কারণ ও তোমার। এরা থাক সেসব কথা। আচ্ছা, আমাকে এখন যেতে হবে হোটেলে। তোমরা তাহলে কথা বলে নাও নিজেদের মধ্যে। ঠিক আছে, সাবধানে যেও। আকাশ তো চলে যায়, তখন ওরা কথা বলতে থাকে। অনেকক্ষণ কথা বলার পরেও আবিরের পরিবারের কেউই রাজি হচ্ছে না। সেজন্য ঈশা ওখান থেকে বের হয়ে চলে আসে ওর বাসায়। ঈশার মুখে অনেক রাগ ছিল, যা ওর বাবা ঠিকই বুঝতে পারে। ওরা কি রাজি হয়নি? আপু, ওদের আমি ঠিকই রাজি করিয়ে ফেলেছি, কিন্তু ইরার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল। মানে যে ছেলেটার সাথে আমার এখানে ঝগড়া হয়েছে, তুই কি সে ছেলের কথা বলছিস? হ্যাঁ বাবা, ওই ছেলের কথা বলছি আমি। তুই কোনো চিন্তা করিস না, ওই ছেলেকে আমি এমন শিক্ষা দেব যে এই জন্মে আর আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। ঠিক আছে আবু, তাই করিও। এদের কথার মাঝে আকাশের বাবা মা তখন চলে আসে। রাজীব, কার সাথে আবার কি হলো? ভাইয়া, ঈশাকে যে পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল, ওরা এই বিয়েতে মানা করে দিয়েছে। কি বলিস? আমাকে আগে কেন বলিসনি? তুমি তো ছিলে না, তাছাড়া ভাবি তো সবই জানে। এখন ওরা রাজি না হলে ঈশার জন্য অন্যদিকে ছেলের খোঁজ করতে থাক। ঠিক আছে ভাইয়া। এদিকে আকাশ ওর হোটেলের সবটা দেখাশোনা করতে থাকে। দুদিন পরে আকাশ যখন বাসায় ফিরছিল, তখন কিছু লোক আসে ওর সামনে। ওরা রাস্তায় গাড়ি রেখে আকাশের গাড়িটা দাঁড় করায়। কি ব্যাপার, রাস্তা কেন বন্ধ করলে? রাস্তা কেন বন্ধ করেছি তা বলার জন্যই তো এসেছি আমরা। তাহলে বলো, আমি শুনতেছি। আরে, গাড়ি থেকে না নামলে বলবো কি করে? তোদের কি মনে হয় আমি বোকা, কিছুই বুঝি না? তাহলে বল তো, আমরা এখানে কেন এসেছি? তোরা এসেছিস রাজীবের কথায় আমাকে মারার জন্য। তবে জানে মারতে বলেনি, শুধু বলেছে আমার হাত পা ভেঙে যেন কয়েকটা মাস আমি হসপিটালে পড়ে থাকি। কি ঠিক বলছি তো? বাহ, তুই তো দেখি সব কিছু একদম পারফেক্ট ভাবে বলে দিয়েছিস। তার বলতে, এখন চল, তোরা তো 6 জন আছিস। অনেক দিন হলো মারামারি করি না, তোদের দিয়ে আজকে সেটাও পূরণ হয়ে যাবে। ওই, তোরা দাঁড়িয়ে না থেকে মার শালাকে। ওর সাথে থাকা বাকি লোকগুলো আসে মারার জন্য। ওদের মেরে মাটিতে তো শুইয়ে দেয়। ওদের সাথে দুটা লোক ছিল। ওদের মারতে একটু সমস্যা হচ্ছিল, কেননা ওরা দেখতেই ওই রকম বডি ছিল। একটা সময়ে ওদের সাথে হাড় পেরে ওঠে না, সেজন্য কিছুক্ষণ মার খায়। তারপরে ওখানে পুলিশের গাড়ি আসে, সেজন্য ওরা ওখান থেকে পালিয়ে যায়। আর পুলিশ আকাশকে নিয়ে হসপিটালে আসে। রাত তখন 12টা বাজে। ইরা আকাশকে কল করে, কেননা আকাশ 11টার ভেতরে ওর বাসায় চলে যায়। ওখানে এসে ইরাকে প্রতিদিন কল করে বলে দেয়, কিন্তু আজকে 12টা বাজে তাও আকাশ করছে না বলে ইরা কল দিলে ওখানে থাকা ডক্টর কল রিসিভ করেন। কে বলছেন? আপনি কে? আমি একজন ডক্টর। এটা তো আকাশের ফোন, আপনার কাছে এলো কি করে? আসলে 1 ঘন্টা হলো একটা লোককে পুলিশ নিয়ে এসেছিল হসপিটালে। তার পকেটে এই ফোনটা ছিল। বলেছে কেউ যদি কল করে তাহলে যেন তাকে এই ঠিকানা দেই। আচ্ছা, যাকে নিয়ে আসা হলো তার পকেটে দেখুন কোনো কার্ড আছে। সেখানে কি আকাশ নাম লেখা? জি, আকাশ নামেই তো লেখা আছে। আপনার হসপিটালের ঠিকানা বলুন। ডক্টর ঠিকানা বললেন। ইরা ওর বাবা মা আর ভাইয়ের কাছে আসে, এসে ওনাদের সবটা বলে। কি বলছিস? এগুলো হলো কি করে? তুই জানলি কিভাবে? কেউ তো মজা করতে পারে। জানি না ভাইয়া, ও তো 11টায় বাসায় চলে যায়। বাসায় ফিরে আমাকে প্রতিদিন কল দেয়, কিন্তু আজকে
কল দেয়নি বলে আমি কল দেই, তখনই জানতে পারি। এরা, তোকে এত কান্না করতে হবে না। কিন্তু আম্মু, ওর যদি কিছু হয়েছে তাহলে আমি কিভাবে বাঁচবো? চিন্তা করিস না, ওর কিছুই হবে না। তুই তাহলে আবিরকে নিয়ে এখনই বেরিয়ে পড়। তোমরা কি জানবে না? আরে হসপিটালে আমরা এত লোক, এখন এসে কি করব বল? তাছাড়া আকাশের তো এখন জ্ঞানও নেই। তুই আবিরকে নিয়ে যা, সকালে আমি তোদের জন্য রান্না করে একসাথে আসবো। ঠিক আছে আম্মু, আমি তাহলে আবিরকে নিয়ে গেলাম। এরপর আবির গাড়ি চালাচ্ছে। ইরা বসে বসে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে ওরা হসপিটালে এসে পৌঁছেছে। রিসেপশনে এসে কথা বলে। ওরা আকাশের রুমের সামনে এসে দাঁড়ায়। তখন ডক্টরকে দেখে। ডক্টর, আকাশ এখন কেমন আছে? আপনি কি সেই মেয়ে যার সাথে আমার কথা হয়েছিল? জি ডক্টর। ওনার অবস্থা একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে খারাপও। ডক্টর, একটু ভেঙে বলবেন কি আসলে কি হয়েছে? ওনার জ্ঞান ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে। আমরা হসপিটালে ওনাকে 4-5 দিন রাখবো, এরপর ওনাকে বাসাতে নিয়ে যেতে পারবেন। কিন্তু কিন্তু কি ডক্টর? দেখুন, বাসায় নেওয়ার পরে ওনার সেবা যত্ন করতে হবে, কেননা পুরোপুরি সুস্থ হতে ওনার 1 মাসের মতো সময় লাগবে। ওনার খেয়াল রাখার জন্য ওনার পাশে একজন থাকতে হবে, যে ওনাকে স্বামীর মতো যত্ন নিবে ওনার। তা নিয়ে চিন্তা করবেন না, সবটা হয়ে যাবে। ঠিক আছে। এদিকে এখানকার পরিস্থিতি তো আপনারা বুঝলেন। পরের দিন দুপুরে আকাশের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে ইরা, আবির সহ ওদের বাবা মাও সামনে ছিল। আকাশ, তুমি এখন ঠিক আছো তো? একটু তো ঠিক আছে। তোমার এই রকম অবস্থা কে করলো আকাশ? আম্মু, এখন এইসব বলার সময়? আচ্ছা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। কিন্তু ওনাকে তো এখন মাংস ভাত এইগুলো খাওয়ানো যাবে না, ওনাকে এখন তরল জাতীয় কিছু তৈরি করে খাওয়াতে হবে। চিন্তা করবেন না, আমি সেসব কিছু বানিয়ে এনেছি। এইদিকে বাকিরা আবির খেতে থাকে অন্য রুমে। ইরার বাবা মা ওনারা বাহিরে আছে। ভেতরে এখন ইরা আর আকাশ। কেননা সবার সামনে ইরা আকাশকে খাওয়াতে কিছুটা লজ্জা তো পাবেই, সেজন্য ওনারা বাহিরে যায়। ইরা আকাশকে খাইয়ে দিতে থাকে, কিন্তু আকাশ তেমন একটা কথাও বলতে পারছে না, সেজন্য ইরার দিকে তাকিয়ে খেয়ে নিতে থাকে। ইরা নিজেও খাচ্ছে, আবার আকাশকেও খাইয়ে দেয়। এভাবে হসপিটালে 4 দিন থাকার পরে আকাশকে নিয়ে ইরা ওর বাসায় আসে। কেননা আকাশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইরার তো প্রতিদিনই ওর বাসায় থাকা সম্ভব না, সেজন্য ইরা ওর বাবা মার সাথে কথা বলে আকাশকে নিয়ে চলে আসে ওদের বাসায়। আকাশকে বিছানায় শুইয়ে দেওয়ার সময়ে ভার সামলাতে না পেরে ইরা উল্টো আকাশের বুকের উপরে এসে পড়ে, যার ফলে ওরা একজন আরেকজনের অনেকটা কাছাকাছি চলে এসেছিল। কিছুক্ষণ পরে, তোমার কি ইচ্ছে? এতটা কাছে আসলে ইচ্ছে তো করবেই। আগে বিয়ে হোক, তারপর। একটা কিস তো করতে পারো। কেউ দেখে নিলে কি হবে বুঝতে পারছো? দরজা তো বন্ধ করে নিতে পারো। দরজা বন্ধ করলে বাবা মা ভাই ওনারা কি ভাববে? এটাও তো কথা। তুমি তাহলে এখন ঘুমাও, আমি সকালে তোমাকে নাস্তা করিয়ে দিয়ে গোসল করব। ঠিক আছে, তা তুমি পাশে শুয়ে পড়লেই তো পারো। ইস, তোমার পাশে ঘুমালে? আমার একটা হাতে ব্যান্ডেজ আর একটা হাতে কাটা, বিছানা থেকে উঠতে পারি না, সেখানে তুমি উল্টাপাল্টা কী ভেবে নিচ্ছ? আচ্ছা, আমি বাবা মাকে বলে তারপর আসতেছি। ঠিক আছে, যাও। ইরা ওর বাবা মার কাছে আসে, এসে ওনাদের বলে সবটা। আকাশে যদি রাতে ওয়াশরুমে যেতে হয় তাহলে তো সাথে কাউকে থাকতে হবে। ঠিক আছে, তুই তাহলে ওই রুমে ঘুমিয়ে পড়। ঠিক আছে আম্মু। এই বলে ইরা ড্রেস চেঞ্জ করে আকাশের রুমে এসে নিচে বিছানা করে শুয়ে পড়ে। আকাশ উপরে ঘুমায়। এখন অনেকে বলবেন, মাই নায়িকার মা কেন এরকমটা করলো, নিজের মেয়েকে এরকম একটা রুমে পাঠিয়ে দিল। আসলে ব্যাপারটা হচ্ছে, আকাশ চাইলেও কোনো কিছু করার তো দূরের কথা, যেখানে সামান্য পানি নিয়ে খেতে পারে না, সেখানে একটা মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু করবে, তা আপনাদের ভাবাও ঠিক না। এইদিকে পরের দিন সকালে আকাশকে নাস্তা করিয়ে তারপর দরজা আটকে দেয়। আচমকা দরজা আটকানোর জন্য আকাশ চমকে ওঠে। কি ব্যাপার, দরজা কেন বন্ধ করলে? কারণ আজকে আমি তোমার সবকিছু দেখে নিব। সবকিছু মানে? সবকিছু বলতে তোমার বডি। ছি ছি ছি, তুমি এত খারাপ, শেষ পর্যন্ত তুমি আমার বডির দিকে নজর দিলে। তো কি হয়েছে, আমি তোমার হবু বউ, তোমার শরীর তো পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এমনি তো তুমি 4 দিন ধরে গোসল করেনি, এরপর তো তোমার কাছে আসাও যাবে না। আমি তো বিছানা থেকে উঠতে পারছি না, সেখানে গোসল করব কি করে বলো? তা অবশ্যই ঠিক, সেই জন্য আমি পানি এনেছি, তোমার চোখে আমি এটা বেঁধে দিলাম, তাহলে তোমার আর লজ্জা করবে না। চোখ তো বাঁধা দরকার ছিল তোমার, সেখানে আমার চোখ কেন বাঁধতে হবে? তোমাকে দেখে তো আমার লজ্জা পাবে না,
কিন্তু তুমি যখন দেখবে আমি তোমাকে দেখতেছি, তখন তো তোমার ঠিকই লজ্জা পাবে। হুম হুম। তোমার সাথে কথা বলে পারবো না এখন, আগে সুস্থ হই তারপর জবাব দিব। এরপর আকাশের চোখ বেঁধে দিয়ে আকাশকে পানি দিয়ে গোসল করাতে থাকে। যে যে জায়গায় সমস্যা ওই জায়গা বাঁধে বাকি জায়গায় পানি দিয়ে গোসল করিয়ে নেয়। তারপর একটা লুঙ্গি আর গেঞ্জি পরিয়ে দেয়। এবার বিছানায় এনে আবারও শুয়ে দিতেই আবারও আকাশের ওপরে এসে পড়ে। তবে এবার পড়ে যাওয়ার সময় আকাশের ঠোঁট আর ইরার ঠোঁট এক হয়ে যায়। কি ব্যাপার, তোমার এরকম প্ল্যান ছিল, আগে কেন বলনি? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। সেটা তো বুঝতেই পারছি। আমার চোখ তাহলে এর জন্য বেঁধে রেখেছো যেন আমার সুযোগ নিতে পারো? তুমি কি মেয়ে যে আমি তোমার সুযোগ নেব? সুযোগ কি শুধু ছেলেরা নেয়? মেয়েরা তো সুযোগ নেয়। কথার অনেক জোর বেড়ে গেছে, তাই না? তুমি পাশে থাকলে তো তা তো বাড়বেই। কিছুক্ষণ পরে ইরার বাবা মা আর আবির আসে ওর রুমে। ওনারা রুমে এসেই জিজ্ঞেস করতে থাকে আকাশের এরকম অবস্থা কারা করেছে। এই ব্যাপারে প্রশ্ন করতে থাকে। সবার থেকে সবটা শোনার পরে ঈশা আর ওর বাবা মিলে লুক ঠিক করে আমাকে হসপিটালে পাঠাতে চেয়েছিল। ওরা এরকম একটা কাজ করতে পারলো? যার যেমনটা ইচ্ছে হয়। এদিকে কিছুক্ষণ পরে আবির চলে আসে রাজীব চৌধুরীর বাসায়। ওখানে ঈশা আর আকাশের বাবা মা ওনারাও ছিল। আবির দেখার পরে, এ কি আবির, তুমি এখানে? এরপর একে একে সবাই এই প্রশ্নটা করতে থাকে। প্রশ্নগুলো শোনার পরে আপনি আর ঈশা মিলে আকাশকে কেন লোক দিয়ে মার খাওয়ালেন? আমরা যে মার খাওয়ালাম তার কি কোনো প্রমাণ আছে? আকাশের কাছে প্রমাণ তো আছেই। বুঝলাম না, তুমি কে? ভাইয়া, ওর সাথে ঈশার বিয়ে হওয়ার কথা ছিল। আবির, তুমি ঈশাকে কেন বিয়ে করতে চাইছো না? যেখানে আপনার ছেলে আমাকে মানা করে সেখানে আমি কি করে বিয়ে করব বলেন? আমার ছেলে মানা করেছে মানে? মানে হলো এরা দুজন যাকে লোক দিয়ে মার খাওয়ালো সে আপনাদের ছেলে। আর সহজ করে দিচ্ছি, যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম আমি ওই দিন একটা ছেলেকে পরিচয় করে দিয়েছিলাম আপনাদের সাথে, মনে আছে কি? আমার মনে আছে, ওই দিন তো উনি ছিল না বাসায়, সেজন্য জানে না। তুমি বলো বাবা। আমার সাথে যে ছেলেটা ছিল ওই ছেলেটাই হচ্ছে আপনাদের ছেলে আকাশ চৌধুরী, যাকে ছোটবেলায় আপনাদের থেকে মিথ্যে একটা ষড়যন্ত্র করে দূরে সরিয়ে রেখেছিল এতগুলো বছর ধরে। মিথ্যে ষড়যন্ত্র মানে? তাহলে প্রথম কাহিনী থেকে বলতেছি। এরপর আবির আকাশের বাবাকে তানু আর রকের কিছু কাহিনী বলে। তারপর জেল খেটে আসার পরে কি কি হয়েছে সে সবটা কাহিনীও বলতে থাকে। সবটা শোনার পরে আকাশের বাবা মা দুজনেই দাঁড়ানোর অবস্থায় থেকে সোফায় বসে পড়ে। আঙ্কেল, আপনারা ঠিক আছেন তো? তুমি কি সত্যি বলছো? আমি মিথ্যে কেন বলবো? আমার ছেলে কোথায় এখন? যেখানে আছে ভালো আছে, তবে আপনারই সাথে থেকে। আপনার ভাই সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করে চলেছে। রাজীব, তুই আমার সাথে এরকমটা করতে পারলি? ভাইয়া, তুমি এসব কি করছো? একটা ছেলে এসে ওই ছেলেটাকে আকাশ বলে দাবি করলো আর তুমি সেটা মেনে নিলে। তার সাথে আমি ওকে এই বাসা থেকে বের করে দিয়েছিলাম, এটা আবার তুমি বিশ্বাসও করে নিয়েছো? কিন্তু ও যে বলল। কে কি বলল তা শুনে কাজ নেই তোমার। এই নিন আপনার ছেলের কার্ড, আর এটা আমার বাসার ঠিকানা। যদি কখনো সময় পান তাহলে এসে দেখা করে যাবেন। তবে আকাশ এখন অনেক অসুস্থ, আমার বোন ওর সেবা যত্ন করতেছে। আসলে আমার বিয়ে হয়ে যাওয়ার পরই ওরা বিয়ে করবে, সেজন্য আমার জন্য ওরা মেয়ে দেখতেছে। আচ্ছা আঙ্কেল, চলি আমি। এই বলে আবির ওখান থেকে চলে আসে। অন্যদিকে আকাশের বাবা মা দুজনেই বেরিয়ে পড়ে আবিরের সাথে। কিছুক্ষণ পরে ওনারা আবিরের বাসায় আসে। ওখানে বাকি সবাই ছিল। ওনাদের সাথে কথা বলে আকাশের রুমে ওনারা এসে দেখে আকাশ ঘুমাচ্ছে আর পাশে একটা মেয়ে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ওই মেয়েটা? ওটা আমার বোন। আসলে সারাক্ষণ আকাশের সাথে একজন থাকতে হয়, কখন আকাশের কি প্রয়োজন হয় তা তো বলা যায় না। আমি কি আকাশকে আমার বাসায় নিয়ে যেতে পারি? দেখুন আন্টি, এরকম অবস্থায় না নিয়ে যাওয়াই ভালো হবে বলে আমি মনে করি। আপনারা চাইলে এখানে এসে দেখা করে যেতে পারেন। তাহলে আমরা বরং অপেক্ষা করি। কিন্তু এখন তো সন্ধে হয়ে আসতেছে। তাহলে আপনারা বরং কাল সকাল 10টার দিকে আসলেই হবে। ঠিক আছে, তাই করব। ওনারা নিচে এসে ইরার বাবা মাকে দেখতে পায়। আমার উপরে আমি অনেক কৃতজ্ঞ থাকব, আপনারা আমার ছেলেটাকে বাঁচিয়েছেন। এভাবে বলবেন না, আপনি আগে আপনার পরিবার ঠিক করেন। দেখুন,
আমি চাইলে আকাশকে আমার বাসায় ঘরজামাই করেও রাখতে পারবো, কিন্তু আকাশ নিজে কয়েক মিলিয়নের মালিক। সেই জন্য ওকে যে আমি রাখবো সেটা ওর সম্মানে লাগবে। আপনি তাহলে আপনার ভাইয়ের সাথে কথাগুলো বলে দেখেন। আমি তো আজকেই ওকে বাসা থেকে বের করে দিব। আপনার ভাইকে বাসা থেকে বের করে দিয়ে বাসার সিকিউরিটি ব্যবস্থা করবেন, নয়তো দেখবেন আপনাদের উপর যে কোনো মুহূর্তে আবার আক্রমণ করে বসবে। সে সুযোগ আমি ওকে দিব না। এই বলে ওনারা বাসায় এসে রাজীব আর ওনার মেয়েকে বাসা থেকে বের করে দেয়। এতে রাজীবের সম্মানে অনেক লাগে। রাজীব তো অনেকটা হুমকিও দেয়, হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে আসে। পরের দিন আকাশের বাবা মা আসে আবিরদের বাসায়, তবে ওনারা এসে দেখে কিছু ওয়েটার এখানে এসেছে। ম্যাম, এই নিন 15 দিনের ইনকাম। এগুলো আমাকে না দিয়ে আকাশকে দাও। স্যার তো এখন কোনো কিছুই বুঝবে না ঠিক মতো। আচ্ছা তোমরা যাও, তোমাদের বেতন। স্যার সুস্থ হয়ে আগে হোটেলে ফিরে আসুক, তারপর না হয় আমাদের বেতন উনি দিতে পারবে। ঠিক আছে, তোমরা তাহলে যাও, আকাশ উঠলে আমি বলে দিব। ঠিক আছে ম্যাম, তাই করুন। এইদিকে ওয়েটারগুলো চলে যায়। ওরা যাওয়ার একটু পরেই আকাশের বাবা মা রুমে এসে ডলারগুলো দেখে ইরাকে জিজ্ঞেস করে। ইরা ওনাদের সবটা বলে। তারপর ডলারগুলো ইরা আলমারিতে রেখে দেয়। কিছুক্ষণ পরে আকাশের ঘুম ভেঙে যাওয়ার পরে ওর বাবা মাকে দেখতে পারবে, তা কল্পনাও করতে পারেনি। ওনাদের দিকে তাকিয়ে চোখ থেকে পানি পড়তে থাকে। ওনারা দুজনেই এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আন্টি, এতটা শক্ত করে ধরলে ও যে ব্যথা পাবে। ইরার কথা শুনে ওনারা ছেড়ে দেয়। তারপর আকাশ ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। আজকে আকাশের মা ওকে খাইয়ে দিতে থাকে। ইরা পাশেই ছিল। 15 বছর পরে নিজের মায়ের হাতে খাচ্ছে, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। খাওয়ানো শেষ হলে আঙ্কেল আন্টি আপনারা বাইরে যান, আমি ওকে গোসলটা করিয়ে নিই। ঠিক আছে, আমরা নিচে অপেক্ষা করতেছি। আকাশ, তোমার হোটেল থেকে লোক এসে ডলার দিয়ে গেল, বলেছে তোমাকে যেন ডলারগুলো দেই। আমি আলমারিতে রেখে দিয়েছি। তোমার ব্যাংক অ্যাকাউন্ট তো আমি জানি না, নয়তো অ্যাকাউন্টে জমা দিয়ে দিতাম। তোমার কাছেই রাখো, পরে আমি ব্যাংকে নিয়ে যাব। কিছুক্ষণ পরে আকাশকে গোসল করিয়ে সবটা চেঞ্জ করিয়ে দেয়। পরে আবারও আকাশের বাবা মা এসে কথা বলতে থাকে। দুপুরে গড়িয়ে বিকেল হয়ে যায়। আকাশ, তুমি তাহলে সুস্থ হলেই আমাদের বাসায় চলে আসিও। আমি যেখানে এখন থাকি ওটা বিক্রি করে দিয়ে তাহলে চলে আসব। ঠিক আছে। এদিকে দেখতে দেখতে দিন যেতে থাকে। এদিকে আকাশও সুস্থ হতে থাকে। 10 দিন পরেই আবিরের জন্য ওনারা মেয়ে দেখা ও শেষ করে ফেলে। আকাশ এখন সুস্থ হওয়ায় আবিরের বিয়ে ওনারা ঠিক করে। সেখানে আকাশের বাবা মাও আসে। বিয়ের অনুষ্ঠান শেষ হয় তখন ইরার বাবা মা, আবিরের তো বিয়ে হয়ে গেল, এখন আপনি যদি রাজি থাকেন তাহলে এবার আমি ইরার সাথে আকাশের বিয়েটা দিয়ে দিতে চাই। বিয়েতে আমার কোনো আপত্তি নেই। তা ওরা যদি এখনই বিয়ে করতে রাজি হয় তাহলে তো ভালো। যদি ওরা আরও কয়েকটা দিন পরে বিয়ে করতে চায় তাও ওদের ইচ্ছে। আচ্ছা, আমি ইরাকে ডেকে আনতেছি। ইরার বাবা ইরাকে ডেকে আনে। অন্যদিকে আকাশকেও ডেকে আনে। ওরা আসার পরে, আচ্ছা, তোমরা দুজন কবে বিয়ে করতে চাও তা আমাদের বলো, আমরা তাহলে সে অনুযায়ী তোমাদের বিয়ে ঠিক করব। আব্বু, সবেমাত্র ভাইয়ের বিয়ে হলো, আগে নতুন ভাবির সাথে গল্প করি, ওনার হাতে রান্না খাই, তারপর না হয় বিয়ে করব। এই ধরুন 7 দিন পরে আমাদের বিয়ের তারিখ ঠিক করলেই হবে। আকাশ, তুমি কি বলো? তুমি যখন বলছো তখন আমার কোনো কিছু বলার নেই আর। ঠিক আছে, তাহলে 7 দিন পরেই বিয়ে ঠিক করে রাখি। তবে রাজীব আর ঈশা কিন্তু আপনাদের ক্ষতি করার জন্য বারবার চেষ্টা করে যাবে, সেজন্য ওই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। আমি সেসব বিষয়ে ঠিকই খেয়াল রাখতেছি। এদিকে আকাশ ওর পরিবারকে নিয়ে চলে আসে ওদের বাসায়। এতদিন আকাশ যেখানে থাকতো ওই বাসাটা বিক্রি করে দেয়। বিক্রি করে চলে আসে ওখান থেকে নিজ বাড়িতে। অন্যদিকে, আবু আবু, কি হয়েছে ঈশা? আবিরের তো বিয়ে হয়ে গেছে। কি বলিস? তুই কিভাবে জানলি? আমাকে আমার একটা ফ্রেন্ড এই ব্যাপারে বলেছে। এখন তাহলে কি করবি? আমি প্রথমেই ওই মেয়েকে মেরে ফেলবো, তারপর আবিরকে বলবো আমাকে বিয়ে করার জন্য। যদি রাজি হয় তাহলে তো ভালো, আর না হলে ওকেও মেরে ফেলবো। ঠিক আছে, দেখ কি করা যায়। পরের দিন আকাশ বাকি সবাইকে নিয়ে ওর হোটেলে আসে। সেখানে এরার পুরো পরিবার, সাথে আকাশের পরিবারও আসে। হোটেল দেখে বাকিরা তো অবাক হয়ে যায়, কেননা এত বড় একটা হোটেল আকাশ বানাতে পারবে তা ওনারা ভাবতেও পারেনি। আকাশ, এত বড় হোটেল তোর? হ্যাঁ আব্বু,
আম্মু যদি ব্যাংকে আমার জন্য ডলার না রাখতো তাহলে আজকে হয়তো আমার এইসব কিছু থাকতো না। আমি আগেই বুঝতে পেরেছিলাম তোর সাথে আবারও খারাপ কিছু হতে যাবে, সেই জন্য আমি আগেই এই ব্যবস্থা করে রেখেছি। তা ইরা, দাঁড়িয়ে আছিস কেন? তুই তো সবটা চিনিস এই হোটেলের। আব্বু, আমি নিজেও এই হোটেলের ভিতরে কখনো আসিনি। কি বলিস? ও ঠিকই বলছে, সেজন্য আমি চাই আমাদের বিয়ের পুরো অনুষ্ঠান এই হোটেলই হবে। তাহলে তো ভালো হবে, এতে বাকি সবাই জানতে পারবে কিভাবে তোমার এই হোটেল বিয়ের অনুষ্ঠানও করে নিতে পারে। চলুন তাহলে আমরা ভিতরে আসি। এরপর ওনারা ভেতরে আসে। আকাশ ওনাদের নিয়ে একটা রুমে আসে, যে রুমটা এখানকার সবচেয়ে দামি রুমের মধ্যে একটা। ওখানে ওদের খাবার দেওয়ার জন্য 5 জন ওয়েটারকে রাখা হয়েছে। এরপর খাবার অর্ডার দেওয়া হলে একে একে সব ওয়েটার আসতে থাকে খাবার নিয়ে। দেখো, তোমাদের ভয়ের কিছু নেই। ওনারা আমার পরিবার বলে তোমাদের মনে একটু ভয় আছে, বুঝতে পারছি আমি। তবে চিন্তা করো না, তোমরা রিল্যাক্সভাবে কাজ করো। জি স্যার। ওরা খাবার দিতে থাকে। খাবার খাওয়া শেষ হলে এরা ওদের 5 জনকে কিছু ডলার বকশিস দেয়, কিন্তু ওরা তা নেয়নি, সেজন্য এরাও তেমন কিছু আর বলেনি। কিছুক্ষণ পরে ওরা খেয়ে বেরিয়ে পড়ে। তুমি আসবে কি? আমি তো প্রায় 1 মাস হলো হোটেলে এসেছি, এখানে কিছু হিসাবের কাজ আছে। তার উপর তুমি তো বুঝতেই পারছো আমাদের বিয়ের অনুষ্ঠানও এখানেই করব, সেজন্য ওদের সাথে এই নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, গেলাম তাহলে আমরা। যাও, সাবধানে। ওনারা তো চলে যায়। এরপর আকাশ ওর কেবিনে এসে ওয়েটারদের সাথে কথা বলতে থাকে। এতগুলো দিন কিভাবে কি করেছে, কতটুকু কোন পর্যন্ত করতে পেরেছে, এই সব কিছু নিয়ে আলোচনা করতে থাকে। ওদের সাথে কথা বলে এই পুরো হোটেলকে সাজানোর ব্যবস্থা করতে থাকে। স্যার, আমরা ঠিক কতজনের আয়োজন করব? এই ধরো 150 জনের মতো করলেই হবে। কেননা আমার পরিবারে বাবা, মা, আমি আর বাবার কিছু বিজনেস পার্টনার, আর বাকিটা আমার শ্বশুরবাড়ির লোকজন। এই বিয়েতে তোমাদের সবাইকে বোনাস দেওয়া হবে। এর বাইরে বিয়ের আয়োজন শেষে যত খাবার থাকবে সেসব খাবার তোমরা নিজেদের পরিবারের জন্য নিয়ে যেতে পারবে। আবার এটা ভেবো না যে কোনো খাবার থাকবে না, আসলে মেহমান হবে 70-80 জনের মতো। বাকি যে খাবার বাড়তি রান্না হবে সেসব খাবারই তোমরা নিয়ে যেতে পারবে। আকাশের মুখে এমন সব কথা শুনে ওরা তো কান্না করার মতো অবস্থায়। দেখো, তোমরা আছো বলেই তো আমি আছি, যদি তোমরা না থাকতে তাহলে তো আমারও তো কিছু হতো না। ঠিক আছে স্যার। ওই দিন তাহলে বাকি সব কাস্টমারের জন্য হোটেল বন্ধ রাখবেন কি? তার প্রয়োজন নেই, যেভাবে আছে সেভাবেই চলতে থাকুক। তোমরা তাহলে আজ থেকে সব কিছু সাজানো শুরু করে দাও। ঠিক আছে স্যার। ওরা সবটা সাজাতে থাকে, অন্যদিকে আকাশ সবটা ওদের বুঝিয়ে দেয়। কিছুক্ষণ পরে আকাশ চলে আসে ওখান থেকে। অন্যদিকে রাজীব আর ঈশা সবটা জেনে যায়। তুমি দেখছো আপু, ওই আকাশের বাচ্চা কি করতেছে? সবকিছু তো শুনলাম। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? কাজটা হচ্ছে, আমি যদি ইরার জায়গা নিয়ে আকাশকে বিয়ে করে ফেলি। কি বলিস? তা কিভাবে সম্ভব হবে? চাইলেই কিন্তু সম্ভব। কিন্তু কিভাবে? এরপর ঈশা ওর বাবাকে কিছু প্ল্যান বলতে থাকে। সবটা শোনার পরে এবার দেখি প্ল্যান অনুযায়ী কাজ হয় কিনা। সেজন্য ওরা নিজেদের মধ্যে সবটা ঠিক করতে থাকে। অন্যদিকে আকাশ বেশ শপিং করতে থাকে। একটা পর্যায়ে যা যা কেনার দরকার সব কিছু কিনে নেয়। 3 দিন পরে ওদের বিয়ে, সেজন্য আকাশ সব কিছু নিয়ে হোটেলে চলে আসে। কেননা বিয়ে হোটেলে হবে, সেজন্য নিয়ে আসে সব কিছু। আকাশের সাথে সাথে ইরাও আসে ওখানে। তুমি কেন আসতে গেলে? বিয়ে যখন এখানে হবে তখন আর লেট করব কেন? তুমি তাহলে সাজতে থাকো। ঠিক আছে। এদিকে মেহমান আসতে থাকে। অন্যদিকে রাজীব আর ঈশা গেস্ট সেজে হোটেলের ভেতরে চলে আসে। ওদের কেউ চিনতে পারেনি, সেজন্য ওরা ছদ্মবেশ ধারণ করে নিয়েছে। একটু পরে ওরা ভেতরে এসে সবটা দেখতে থাকে, কিভাবে কি করবে না করবে। আবারও সব প্ল্যান করতে থাকে। প্ল্যান করে এরা রুমের দিকে যেতে থাকে। ঠিক তখনই ওখানে আকাশ এসে পড়ে। সেজন্য ওরা সামনের দিকে যাবে, সেই সাহস আর পাচ্ছে না। কেননা হোটেল তো আকাশে, সেজন্য সবাই আকাশের কথাই মানবে, যা ওরা অনেক ভালোভাবেই জানে। কিছুক্ষণ পরে আকাশ ইরার রুম থেকে বের হয়। সেই সুযোগে ওরা ভেতরে ঢুকতে যায়। তখন দেখতে পায় ওই রুমে আরও কিছু মেয়ে ছিল। এতগুলো মেয়ের মাঝখান থেকে ইরাকে উঠিয়ে আনা যে সম্ভব না কোনোভাবেই। তার উপর এখানে একসাথে 5টা মেয়েকে সাজাচ্ছে, কারণ এখানে ইরার ভাবি আরও 3 জন মেয়ে আছে, যারা সবাই একসাথে সাজতে থাকে। সেজন্য ওরা নিজেরাও জানে না ওরা ঠিক কী করবে। তাও সবটা বোঝার চেষ্টা করতে থাকে, কিন্তু সে ঘুরে ফিরে ওরা ব্যর্থ হয়।
সেজন্য। আপু, কিভাবে বুঝবো এখানে ইরা কোনটা? তা আমি কি করে বলবো? মুখের এমন অবস্থা, কোনোভাবেই তো বোঝার উপায় নেই। চলো এখন এখান থেকে আমরা অন্য কোনো জায়গায় যাই। যখন ঈদের কাজ শেষ হবে তখনই বাকিটা দেখে নিব। এদিকে ওরা তো বের হয়, অন্যদিকে আকাশ ওর রুমে বসে বসে সবটা দেখতে থাকে। মানে ঈশা আর রাজীব কী করতেছে তা বোঝার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আকাশ কোনোভাবে বুঝতে দেয়নি আকাশ যে ওদের দেখতে পাচ্ছে। কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরে, ঈশা, কিভাবে কি করলি বলতো? আমি নিজেই তো বুঝতে পারছি না। যেখানেই যাচ্ছি সেখানেই সব কিছু কেমন জানি হয়ে যাচ্ছে। কিছুতেই বুঝতেই পারছি না কিভাবে কি করব। এখান থেকে বের হয়ে যাবি কি? বের হয়ে এলে তো আমার বিয়েই হবে না। এটা কোনো কথা? কথা। আমার তো মনে হচ্ছে আকাশ আমাদের সব প্ল্যান জেনে গেছে, সেই জন্য ও সব কিছুই এমনভাবে তৈরি করে নিচ্ছে যেন আমরা যেখানেই যাই না কেন সব কিছু যেন গুলিয়ে ফেলি আমরা। কথাটা তো ঠিক বলছিস, কিন্তু আমাদের দেখেছে কিভাবে সেটাই তো কোনোভাবে বুঝতে পারছি না। এই যে ক্যামেরার মাধ্যমে। তাহলে চল আমরা এখান থেকে যাই। যদি কোনোভাবে আমাদের চিনে ফেলে আর টার্গেট করে ফেলে তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। তাহলে কি বিয়ে না করি আমরা বেরিয়ে পড়ব? এছাড়া কোনো উপায় নেই। দরকার হলে পরে এই নিয়ে ভাবা যাবে। এখন চল এখান থেকে যাই আমরা। ঠিক আছে, চলো তাহলে। কিছুক্ষণ পরে ওনারা দুজনেই বেরিয়ে পড়ে, কেননা ওদের ওপর আকাশ যে নজর রেখেছে তা ওরা বুঝে গিয়েছে। এদিকে গেস্টেরা আসা শুরু করতে থাকে। কিছুক্ষণ পরে এরা সাজানো শেষ হয়ে যায়, তাই ওকে নিয়ে স্টেজে আনা হয়। কিছুক্ষণের মধ্যে ওদের বিয়ে পড়ানো শেষ হয়ে যায়। এরপর খাবারের আয়োজন করা হয়, সবাই খেয়ে চলে যেতে থাকে। এদিকে সন্ধে হয়ে আসে, সেজন্য ওয়েটারকে বলে দেয় সবটা। তোমাদের মধ্যে যাদের পরিবার এখানে থাকে তারা খাবার নিয়ে পরিবারের কাছে চলে যাও, আর যাদের পরিবার এখানে নেই তারা হোটেলেই থেকে যাও, সাথে খাবারগুলো খেয়ে নিও। এখানে 30 জন ওইটার বাসা এখানেই, বাকিদের বাসা তো অন্য জেলায়। তাহলে ওই 30 জন বাসায় চলে যাক, বাকিরা এখানেই থাকো। আমি গেলাম, তোমরা তাহলে সবটা খেয়াল রাখিও ঠিক মতো। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবটা সামলে নিব। আকাশ চলে আসে ইরাকে নিয়ে। রাতে বাকি কাজ ছেড়ে ওরা দুজনে চলে আসে বাসর ঘরে। দুজনেই বসে আছে। কি ব্যাপার, তুমি কি বসে থাকবে নাকি কিছু বলবে? এতদিন তো শুধু বলেই গেলাম, আজকে শুধু দেখেই যাব। ও তাই নাকি? জি ম্যাডাম, তাই একটা কথা। কি কথা? তোমার জন্য কিছু এনেছিলাম। কি এনেছো? এই নাও বক্স। এরপর ইরা বক্স খুলে ওখানে 2টা কানের দুল দেখতে পায়। ওয়াও, অনেক সুন্দর তো। তা এগুলো কি আমার জন্য? তোমার কেন হবে? এইগুলো তো পাশের বাসার বাবের জন্য এনেছিলাম। তা ওনার জন্য এনে থাকলে তুমি সেগুলো আমাকে কেন দিচ্ছ? তুমি কি আজও মানুষ হবে না? আমাকে দেখে তোমার কি গরু মনে হয়? গরু হলেও দাম থাকতো। তুমি কি চাও আমি ঝগড়া করি? এই তুমি ঝগড়া করতে পারো? পারি, কিন্তু এত বছর ঝগড়া করিনি, কিন্তু তোমার কারণে তো মনে হচ্ছে এখন করতে হবে। আরে তোমাকে এইগুলা দিয়েছি মানে তোমার জন্য এনেছি। আরে আমি তো মজা করতেছি। ও তাই বলো। একটু পরে শুরু হয় ওদের বাকি কাজ, কিন্তু সব কাজের ব্যাপারে তো আর সবাইকে বলা যায় না, বা বলা ঠিকও না। পরের দিন সকালে দুজনেই গোসল করে নিচে নেমে নাস্তা করতে থাকে। তখন আকাশের বাবা ছিল ওখানে। আকাশ, তোকে একটা কথা বলবো বলবো বলে ভাবতেছি, কিন্তু বলবো কিনা সেটাই বুঝতেছি না। যা বলার বলো। বলতেছি, আমার এত বড় ব্যবসায় একা সামলাতে পারছি না, তুই থাকলে আমার জন্য তো সুবিধা হতো। কিন্তু আমি আমার হোটেল রেখে তোমার ব্যবসা দেখব কি করে? সেজন্য তো তোকে জোর করতে পারছি না। কিন্তু একটা কাজ করা যায়। কি কাজ? ওই হোটেলটা এরা সামলাও। আমি কি করে সামলাবো? তুমি শুধু যাবে ওখানে, এসে সবটা ঠিকমতো হচ্ছে কিনা সেসব দেখবে। কিন্তু আমাকে কি প্রতিদিন যেতে হবে? যদিও যাই, ঠিক কি কি কাজ করতে হবে আমাকে? তুমি 4-5 দিন পরে একবার গেলেই হবে। হোটেলে এসে 2-3 ঘন্টা কাজ করবে। এই কয়েকদিন কি হয়েছে না হয়েছে সবটা তুমি বোঝার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে ম্যানেজার আছে, ওনার সাথে কথা বলবে। আচ্ছা, সপ্তাহে যদি 1 থেকে 2 বারই যেতে হয় সেটা তো তুমি নিজেই একা পারো, আমাকে আবার এসবের ভিতরে টানছো কেন? ইরা কিন্তু ঠিক কথাই বলেছে।
যখন অফিসে কাজ থাকবে না তখন তুই হোটেলে এসে ঘুরে যেতে পারবি। তাও করা যায়। তাহলে তাকিরা, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি মায়ের সাথে বাসায় থাকলেই হবে। এইটাই ভালো হবে আমার জন্য। কিন্তু বাবা, রাজীব চাচা আর ঈশা কিন্তু আমাদের ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। তুই কি শিওর? হ্যাঁ আব্বু, এবং কি ওরা বিয়েতেও এসেছিল আমাদের ক্ষতি করার জন্য। আমি সবটা ক্যামেরায় বুঝতে পেরে কিছু একটা করতে থাকি, যার জন্য তেমন কোনো কিছু ওরা করতে পারেনি। তাহলে তো ভালোই হয়। এখন তাহলে কি করবি? আপাতত লাইফটাকে কিছুদিন উপভোগ করি। তবে একটা কথা, ওরা কিন্তু আমাদের উপর অ্যাটাক করবে, সেজন্য আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। ঠিক আছে, এমনিতে বাসায় সিকিউরিটি আছে, তা দিয়ে আশা করি হয়ে যাবে অনেক কিছু। ঠিক আছে। এই বলে আকাশ হোটেলে চলে আসে। ওকে এভাবে হোটেলে দেখে বাকিরা কিছুটা অবাক হয়। কি ব্যাপার স্যার, আপনি এখানে? আমি আসাতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? তেমন কিছু না স্যার, আসলে আপনার তো গতকালই বিয়ে হয়েছে আর আপনি আজকে এখানে, সেজন্য অবাক হয়েছি। আপনাকে ওনারা আসতে দিল কি করে? আমি এসেছি তোমাদের বোনাস দেওয়ার জন্য। এই নাও, এখানে সবার বোনাস আছে, যা সবার হাতে হাতে দিয়ে দিবে। জি স্যার, অবশ্যই দিব। এইদিকে আকাশ তেমন কোনো কথা বলেনি, ওখানে সবটা ঠিক করে চলে আসে ওখান থেকে। রাতে বাসায় ফিরে ইরার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। অন্যদিকে ঈশা এই কয়েকটা দিনে রকির সাথে আবারও হাত মিলিয়েছে। ঈশা, তুমি বিয়ে করনি, সেই জন্য আমি অবাক হচ্ছে। সেসব ছাড়ো, তোমার জন্য কিছু কাজ আছে। কি কাজ? তোমার সামনে দুটো ছবি আছে, এই দুটো ছবিতে থাকা লোকদের মেরে ফেলতে হবে। এটা তো আকাশের ছবি, আর পাশের মেয়েটাকে? এটা অন্য কারোর। তুই পারবি কি না ওদের মারতে, তা আমাকে আগে বল। এই রকি পারে না এমন কোনো কাজ নেই। আচ্ছা যাই হোক, যে কথাটা বলতে চেয়েছে। কি কথা? বিয়ে করবি আমাকে? তুই কি এতদিন বিয়ে করিসনি? না রে, বিয়ে তো করতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে পাচ্ছি না। তোর যে গেট আপ, এরপর অবস্থায় তো তোকে বিয়েও কেউ করতে চাইবে না। কথাটা অবশ্যই ঠিক বলেছিস, সেই জন্যই তো তোকে আমি বিয়ে করার জন্য বলেছে। আগে তোকে যে কাজটা আমি দিয়েছি সেই কাজটা ঠিকভাবে করে দেখা। তুই কোনো টেনশনই করিস না, আমি সবটা করে নিব। মনে থাকে যেন। এই বলেই ঈশা ওখান থেকে চলে আসে। এদিকে রকি ওর লোকজনকে রেডি হতে পারে, কেননা ওরা আজ রাতেই অ্যাটাক করবে, সেজন্য সব প্ল্যান করে রাখে। রাতের বেলায় ওরা ঠিকই আসে ওদের বাসায়। ওখানে এসে কিছু লোক আকাশকে কেমিক্যাল গন্ধ শুকিয়ে অজ্ঞান করে ফেলে, আবার কিছু লোক আবিরের বউকে তুলে নিয়ে আসে। পরের দিন সকালে বাসার সবাই ঘুমাচ্ছে, কারণ আকাশের সাথে সাথে ওরা ইরাকেও শুকিয়েছে। তেমনি ওই বাড়িতে আবিরের বউয়ের সাথে আবিরকেও শুকিয়েছে। কিছুক্ষণ পরে ওদের ঘুম ভাঙার পরে ওরা বুঝতে পারে। কিছুক্ষণ পরে আবির ব্যাপারটা ইরাকে জানায়, আবারও ইরা আবিরকে বলে। দুজনের কথা শুনে তখন ওদের বুঝতে বাকি রইল না এই ঘটনা কে ঘটিয়েছে। সেজন্য আমার তো মনে হচ্ছে এটার সাথে ঈশা জড়িত। আমারও সেমই মনে হচ্ছে। এখন তাহলে কি করা যায়? ওরা কোথায় আছে, কি করতেছে, এইসব তো কোনো বিষয় আমরা জানি না। একটু অপেক্ষা করো, দেখো ওরা কোনো কন্ট্যাক্ট করে কিনা। এটার আশায় আছি আমি। একটু পরে আকাশ ওর হাতের ঘড়ির সাহায্যে হাতের কাছে থাকা ওর বর্তমান লোকেশন পাঠিয়ে দেয়। সেজন্য ওরা দুজনেই থানায় এসে কিছু পুলিশ সাথে করে ওই ঠিকানায় চলে যেতে থাকে। কিছুক্ষণ পরে পুলিশ এসে ওই জায়গাটায় ঘিরে রাখে। তখন আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা সবটা দেখে নেব। যা করার একটু তাড়াতাড়ি করবেন। জি, তাই হবে। অন্যদিকে ঈশা আর রকি বসে আছে ওদের নিয়ে, ওদের সাথে কাজীও আছে। ঈশা, কাজে কেন সাথে? তোর আর নীলাশার বিয়ে দেব। তোর কি মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে। তোর জন্য আবিরের সাথে আমার ঝামেলা হয়েছে, তাহলে আমি তোকে এখানে রাখবো কেন বল? তোর জন্যই তো আমাকে নতুন করে ব্যবস্থা করতে হবে। সেই জন্য তোর সাথে যদি নীলাশা বিয়ে করিয়ে দেই, তাহলে আমাদের মধ্যে আবার শত্রুতা আবার গড়ে উঠবে। এর চেয়ে বড় প্রতিশোধ আর কি হতে পারে? বা ঈশা, এটা তোমার মাথা নাকি অন্য কিছু? কিভাবে এত কিছু ভাবলে? মাঝে মাঝে ভাবনা চলে আসে। এই বলেই ওদের বিয়ে দিতে যাবে, তখনই ওখানে পুলিশ চলে আসে। এসে পাশে থাকা বাকি লোকেদের ধরে নেয়। প্লিজ আমাদের ছেড়ে দিন। এত সহজে তো তোমাকে ছাড়া যাবে না। একটা কাজ করুন, ওরা তো আমাদের বিয়ে দিতে চেয়েছিল, আপনি একটা কাজ করুন, ওদের বিয়ে দিয়ে দিন এখনই।
আমি ওর মতো লম্পট ছেলেকে তো কখনোই বিয়ে করব না। বিয়ে করতে না চাইলেও কিছু করার নেই, একটা সময় তো দুজন দুজনকে ঠিকই ভালোবেসেছিস। তখন তো ও ভালো ছিল, কিন্তু এখন ওর কথা ভালো লাগে না। তার সাথে অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক করেছে। তুই যেখানে আমার জীবনটা নষ্ট করতে চেয়েছিস সেখানে আমি তো তোকে এত সহজে ছেড়ে দিব না, তাই গাজী সাহেব ওদের বিয়েটা পড়ান। ওরা প্রথমে অনেক মানা করলেও পরে একটা সময় কাজী ওদের বিয়েটা পড়িয়ে দেয়। এবার স্বামী স্ত্রী একসাথে জেলে এসে সংসার করতে থাক। তা তোর বাবা কোথায়? ওনাকে ছাড়া তো তোরা একা একা হয়ে যাবি। আমি জানি না বাবা কোথায়। না জানলে তো কোনো কিছু করার নেই, আপনারা ওদের নিয়ে যান, ঈশাকে ভালো করে মারবেন, তাহলে দেখবেন সব সত্যি বলে দিবে। জি স্যার, আমরা ওদের নিয়ে যাচ্ছি। জি, নিয়ে যান। পুলিশ এদের বাকিদের ঠিকই নিয়ে যায়। ওনাদের সাথে সাথে আকাশ আর বাকিরা চলে আসে বাসায়। বাসায় এসে আকাশ জানতে পারে রাজীব চৌধুরী আকাশের হোটেলে এসে ধরা খেয়েছে। মানে উনি হোটেলে এসে ডলার চুরি করতে এসে ধরা খেয়েছে। একটা কাজ করো, ওনাকে ওখানেই রাখো, আমি আসতেছি। ঠিক আছে স্যার। কিছুক্ষণ পরে আকাশ সবাইকে নিয়ে হোটেলে আসে আর এই সবটা দেখে। সবটা দেখে মিস্টার রাজীব চৌধুরী, একটা সময়ে যে মেয়ের পাল্লায় পরে আমাকে বাসা থেকে বের করে দিয়েছেন, আর আজকে তারই হোটেলে এসেছেন চুরি করতে। তোকে আমি কত আপন করেছিলাম, আর তুই কিনা আমারই সাথে এত বড় ধোকা দিলি। আমাকে এবারের মতো মাফ করে দাও ভাইয়া। তোকে যা শাস্তি দেওয়ার আকাশ নিজেই দেবে। ওনাকে তো তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যাবে না। একটা কাজ করো, হোটেলের যা কিছু আছে সব কিছু ওনাকে দিয়ে ধুয়ে নেবে। যদি ধুয়ে নিতে না চায় তাহলে ওনাকে খাবার দিবে না। এক কথায় এই হোটেলটাই ওনার জন্য একটা জেলের মতো থাকবে। কথাটা শুনে রাজীব চৌধুরী চিৎকার করে ওঠে। আর এই হোটেলের কাহিনী দিয়ে যেমন গল্পটা শুরু হয়েছে, আর এই হোটেলের কাহিনী দিয়েই গল্পটা শেষ হলো এখানে।